স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভের নিবেদন হন্টেড 100। আমাদের আজকের গল্প সৌভিক নন্দীর লেখা ইতিহাসের ছোবল। গল্পের কাহিনী এবং চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজ গল্প পাঠে রয়েছেন ব্রতদীপ, অভিনয়ে অভিষেক, সায়ন্তন, নীল, অমিত, শুভদীপ, রূপম এবং অনন্যা। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শব্দ সংযোজনে অর্ঘ্য। প্রচ্ছদ অলঙ্করণে সমীর, পিক্সেলেট। শুরু হচ্ছে আজকের গল্প ইতিহাসের ছোবল। সেলফোনের রিংটোনের শব্দে কাঁচা ঘুমটা ভেঙে গেল কেশবের। একটা বিরক্তিসূচক শব্দ করে বিছানার পাশে রাখা টেবিলটার দিকে আন্দাজে হাত বাড়িয়ে মোবাইল ফোনটা হাতে তুলে নেয়। ফোনের স্ক্রিনে একটা চেনা নাম উঠে আছে, ডিপি মান্না ওরফে দিনু। দিনু তার ব্যবসার প্রাণ বললেও ভুল হবে না। অগত্যা ফোনটা রিসিভ করে কেশব সিনহা। হ্যালো স্যার, একটা দুর্দান্ত জিনিস পেয়েছি মনে হচ্ছে, বুঝলেন? কিন্তু সেটা ঠিক কোন ঘরানা আর বুঝতে পারছি না। তবে আপনি দেখলে নিরাশ হবেন না, একেবারে খাঁটি। যত তাড়াতাড়ি পারেন একবার চলে আসুন, ঠিকানা হোয়াটসঅ্যাপ করছি। শুধুমাত্র এই কটা কথা হতেই ফোনটা ঘর ঘর শব্দ করে কেটে যায়। কেশব আবার ফোন লাগায়, নট রিচেবল। কী জিনিস যে মান্নার হাতে এসেছে সেটা কেশব বুঝে উঠতে পারল না, কিন্তু এটুকু বুঝলো নিশ্চয়ই দুর্দান্ত কিছু, নাহলে এত রাতে এইভাবে ফোনটা আসতো না। কেশবের দুটি ব্যবসা, একটি পৈতৃক সূত্রে প্রাপ্ত আর আরেকটি শখের বশে খোলা। বাগবাজারের কাছে একটা বিশাল কাপড়ের দোকান সে পৈতৃক সূত্রে পেয়েছে, আর তার দ্বিতীয় ব্যবসাটি হলো অ্যান্টিকের। নিজের বসত বাড়ির নিচের তলায় একটা অফিস করে রেখেছে, আর ওই ঘরটার ঠিক পাশের কামরায় ঠাসা আছে বিভিন্ন দুর্লভ মূর্তি, অজানা ভাষার পুঁথি, বিভিন্ন অস্ত্র শস্ত্র ইত্যাদি। আর এই অ্যান্টিক সংগ্রহ করার জন্যে তার অসংখ্য এজেন্ট ছড়ানো আছে বিভিন্ন জায়গায়। তবে যে কোনো জিনিস কেশব নিজে যাচাই না করে সংগ্রহ করে না, আর এজেন্টদের মধ্যে ডিপি মান্না হলো একজন পাক্কা জহুরি। তার সাহায্যে কত যে অমূল্য সব মূর্তি কেশব সিনহা নিজের সংগ্রহে এনেছে তার হিসেব নেই। ঠিক এই কারণেই খানিকটা দোলাচলে থাকলেও কেশব শেষ পর্যন্ত যাবে ঠিক করল। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কফি মগটা হাতে নিয়ে ডিপি মান্নাকে আরেকবার কল করলো কেশব, কিন্তু এখন নট রিচেবল। হোয়াটসঅ্যাপ খুলে একবার চোখ বুলিয়ে নিল মান্নার পাঠানো ঠিকানাতে। ঠিকানাটা বীরভূমের, গ্রামের নাম আমধারা। এই অজ পাড়া গায়ে ডিপি মান্না কি এমন পেল সেটাই ভাবতে লাগলো কেশব। একটু ডিটেলস পেলে ভালো হতো, কিন্তু বারবার চেষ্টা করেও মান্নাকে ফোনে পাওয়া গেল না। হতে পারে ওই গ্রামে গিয়েছে অ্যান্টিক দেখতে, তাই নেটওয়ার্ক পাচ্ছে না। অনেক সময় গ্রামে নেটওয়ার্কের এরকম সমস্যা হয়। তাই এই নিয়ে বেশি না ভেবে কেশব স্থির করল সে নিজেই একবার গিয়ে দেখবে, আর যদি সত্যি ভালো মানের কিছু পাওয়া যায় তাহলে একেবারে সঙ্গে করে নিয়ে আসবে। তাছাড়া এরকম শর্ট নোটিসে অনেক দুর্গম জায়গায় সে গিয়েছে, আর এই ক্ষেত্রে গন্তব্য এমন কিছু দূরে না। কেশবের জামাইবাবু লন্ডনের একটি বেসরকারি ফার্মের অফিসার, আর তার সূত্রেই কিছু বিদেশি খরিদ্দার জুটেছে তার। বিদেশি লোকজনের ভারতীয় অ্যান্টিকে বেশ আকর্ষণ আছে, আর সেই জন্যই তাদেরকে ঠিকঠাক মাল সাপ্লাই করতে পারলে দ্বিগুণ মুনাফা কামাতেও অসুবিধা হয় না কেশবের। সে মনে মনে স্থির করল কালকেই রওনা দেবে। শাড়ির দোকানে তার তেমন চাপ নেই, কর্মচারীরা সামনে নেবে। সারাদিন প্যাকিং করতে গোছাতে বেরিয়ে গেল। পরের দিন দুপুরে খেয়ে দিয়ে কেশব অ্যান্টিক হান্টিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যাওয়ার আগে কর্মচারীদের দোকানের কাজ ফোন করে বুঝিয়ে দিল। অতদূর ড্রাইভ করে যাবে না বলেই সে সিদ্ধান্ত নিয়েছিল। বেশ কিছুদিন হলো তার আবার নার্ভের সমস্যাটা চাগার দিয়েছে, তাই এরকম অবস্থায় এতদূর ড্রাইভ করে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। অগত্যা ক্যাবে হাওড়া স্টেশন, আর তারপর ওখান থেকে সরাইঘাট এক্সপ্রেসে চেপে বোলপুর নেবে আবার একটা ট্রেন বদলে যখন কেশব আমধারার কাছে স্টেশনে নামল, তখন ধীরে ধীরে সন্ধে নামছে চারিদিকে।
এমনিতেই ভাদ্র মাস, তার উপর নিম্নচাপের ভ্রুকুটি। কেশব যখন ছোট্ট স্টেশনটার বাইরে এসে দাঁড়ালো, তখন বেশ জোরে জোরে হাওয়া বইতে শুরু করেছে। আকাশের ভাব দেখে মনে হলো বৃষ্টি নামতেও বোধহয় বেশি দেরি নেই। ঈশান কোণে জমাট মেঘ। একটা ছোট্ট চায়ের দোকান চোখে পড়তেই কেশব এক কাপ চা খেতে ঢুকে পড়ল। রুমটির ভেতরের বেঞ্চের এক কোণে বসল সে। ইতিমধ্যে বাইরে হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। চা একটা মাটির ভাঁড়ে ঠেলে সেটাকে কেশবের দিকে এগিয়ে দিল দোকানদার। কেশব চায়ে একটা তৃপ্তির চুমুক দিয়ে জিজ্ঞাসা করল, দাদা, এখান থেকে সরকারি গেস্ট হাউসটা কত দূরে? ডিপি মান্না কেশবকে মেসেজে জানিয়েছিল যে সে এখানকার একমাত্র গেস্ট হাউসে উঠেছে। কেশব যেন ওখানে গিয়েই ওঠে। সরকারি গেস্ট হাউস? সে তার নামেই গেস্ট হাউস। ওদিকে খুব একটা কেউ যায় না, তাই ওই খারাপ অবস্থায় পড়ে আছে। যদিও একজন কেয়ারটেকার আছে বটে, তবে লোকটা খ্যাপাটে গোছের। একটা কুকুরও পোষে, খুব হিংস্র। সাবধানে থাকবেন। ভাঙা ভাঙা গলায় কথাগুলো বলল দোকানদার। লোকটিকে দেখে 50 ঊর্ধ্ব বলেই মনে হলো। ও, আসলে আমি এখানেই প্রথম। আমার একজন বন্ধু এখানে এসে উঠেছে। আচ্ছা দাদা, কত হলো? 5 টাকা। চায়ের দাম মিটিয়ে যখন সে বাইরে এলো, তখন বৃষ্টি বন্ধ হয়েছে, কিন্তু আকাশ মেঘে ভর্তি। কিছুটা হাঁটতেই একটা ভ্যান রিক্সা পেয়ে গেল কেশব। শহরের মতো এখানে সেরকম টোটোর রমরমা নেই। এক পশলা বৃষ্টির পর রাস্তা বেশ নিস্তব্ধ। পাকা কাঁচা রাস্তা ধরে মিনিট 5 চলার পর ভ্যান বাঁ দিক বাঁক নিয়ে নেমে গেল কাঁচা রাস্তায়। কাঁচা রাস্তায় আলোর বালাই নেই। মাঝে মাঝে দু একটা চায়ের দোকানের আলো চোখে পড়ছে। রাস্তার দুপাশে আগাছার জঙ্গল। আধা মাইল কাঁচা রাস্তা ধরে চলার পর একটা পুরনো বিল্ডিংয়ের সামনে ভ্যানটি এসে থামল। দেখে এটা কি কোনো পুরনো হানা বাড়ি বলে ভুল হয়। ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে বাড়িটার দিকে এগিয়ে গেল কেশব। ব্যাগ থেকে টর্চ বের করে খুব সাবধানে কাদা এড়িয়ে বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো সে। বাইরে থেকেই একটা মোমবাতির আলো স্পষ্ট দেখা যাচ্ছে। সামনের ডান দিকের ঘরটাতে কেউ আছে। শুনছেন? কেউ আছেন? বোঝা গেল ভিতরের লোকটি তার আওয়াজ শুনতে পেয়েছে। দরজাটা ফাঁক হতেই আবছা আলোতে একটা বৃদ্ধ লোক বেরিয়ে আসলো। বেটে রোগা হাড় ছাড়া শরীরে কিছু আছে বলে তো মনে হয় না। শারীরিক ভাষা দেখে মনে হয় তিনি আগে থেকেই জানতেন যে কেশব আসবে। আসেন বাবু, আসেন আসেন। আগে আমি কেশব, কলকাতা থেকে আসছি। দীনেশ প্রধান মান্না সম্ভবত আপনার এখানেই উঠেছেন। হ্যাঁ বাবু, উনি ওপরে উঠেই ডান হাতে 3 নম্বর ঘরটাতে আসেন। আপনি হাত পা ধুয়ে নেন বাবু। আর ওনার পাশের ঘরটাতেই আপনার থাকার ব্যবস্থা আমি করে রেখেছি। বাইরে থেকে যতটা খারাপ মনে হচ্ছিল, ভেতরটা ততটা খারাপ নয়। হাত মুখ ধুয়ে লাগেজ নিয়ে উপরে উঠে এলো কেশব। কাঠের সিঁড়ি দিয়ে উঠেই একটা করিডোর, আর তার দুপাশে মোট 6টি ঘর। মান্নাবাবুর ঘরের সামনে গিয়ে দরজায় টোকা মারল কেশব। দরজা খুলল একজন বছর 40-এর লোক, ডিপি মান্না। আরে স্যার, আসুন আসুন আসুন। আমি জানতাম আপনি না এসে পারবেন না। কেশব ভেতরে ঢুকে একটু ধমকের সুরে বলল, আপনার ফোনটা কি হলো? কতবার চেষ্টা করছি, একবারও ফোনে পেলাম না। আপনিও আর কোনো মেসেজ করেননি। তারপর কি এমন পেলেন যে এত জরুরি তলব? আর বলবেন না স্যার, আমার ফোনটা বিগড়ে গেছে। কাছে পিঠে মেকানিক নেই, আর অন্য কারোর ফোন দিয়ে যোগাযোগ করাটা ঠিক মনে হলো না। জিনিসটা যথেষ্ট গোপনে সারতে হবে তো। কথা শেষ হতে না হতেই ভিমা, অর্থাৎ এই তথাকথিত গেস্ট হাউসের কেয়ারটেকার, একটা ট্রেতে 2 পেয়ালা চা দিয়ে গেল। আর কেশব যে লাগেজ এনেছিল সেগুলিও পাশের ঘরে রেখে এলো। ভিমা চলে যাওয়ার পর দীনেশ মান্না গিয়ে দরজাটা ভেতর থেকে ভালো করে লাগিয়ে দিল। এবার বলুন দেখি, কি এমন যক্ষের ধন পেয়েছেন আপনি? দীনেশ মান্না খাটের তলা থেকে একটা বক্স এনে খুলল তার সামনে। তাতে খুব বেশি কিছু নেই। 4 থেকে 5টি স্বর্ণমুদ্রা এবং একটি ইঞ্চি 3 কালী বিগ্রহ। জিনিসগুলো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল কেশব। প্রত্যেকটি জিনিসই
500 বছরের মধ্যে তৈরি সেটা কেশব বুঝল, কিন্তু সে খুব একটা সন্তুষ্ট হলো না। জিনিসগুলো পুরনো হলেও খুব একটা ইউনিক নয়। এরকম ধরনের জিনিস আর যাই হোক যক্ষের ধন না। যে উৎসাহ নিয়ে সে এসেছিল তাতে কিছুটা ভাটা পড়ল বটে, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। দাদা, জিনিসগুলো ভালো, কিন্তু কিন্তু সত্যি বলতে এগুলো যাচাই করতে আমার আসার প্রয়োজন ছিল না। আপনি এই কাজের জন্য যথেষ্ট। স্যার, শুধুমাত্র এইগুলোর জন্য আপনাকে আসতে বলিনি, এখনো আসল জিনিস তো আপনি চোখেই দেখেননি। এই বলে মান্না ছোট একটা ব্যাগ থেকে একটা ছবি বের করে কেশবের সামনে দিল। চায়ে আলতো একটা চুমুক দিয়ে ছবিটা হাতে তুলে নিয়ে ভালো করে দেখল সে। একটা অপরূপ সুন্দর মূর্তির ছবি। এরকম ছবি কেশব আগে দেখেনি। মূর্তির অর্ধেকটা একটা নগ্ন নারী দেহ, অপরূপ আবেদনময়ী শরীর, অপরূপ সুন্দর, কিন্তু অর্ধেক অংশ বিকট একটা শরীর। স্থূল মুখটা ঠিক যেন কোনো ঐশাচিক জীবের। মূর্তির মাথাটা জড়িয়ে আছে একটা কালচে সাপ, কিন্তু অপর যে দিকটা সুন্দর সেটাতে বসানো আছে অনেকগুলো পাথর। মান্না এবার বলতে শুরু করলো, হ্যাঁ, হ্যাঁ, এই জিনিসটির জন্যই আপনাকে ডাকা, বুঝলেন? এই আমধারায় একটা কামাখ্যা মায়ের মন্দির আছে, যে মন্দিরটা আপনি দেখলেন। এই মন্দিরটা কিন্তু এখানে সব থেকে পুরনো এবং জাগ্রত। সেই মন্দিরের প্রতিষ্ঠাকে করেন সেটা সঠিকভাবে বলা মুশকিল। সম্ভবত 6ষ্ঠ শতাব্দীর কাছাকাছি এই মন্দিরের নির্মাণ হয়। প্রথম দিকে এই অঞ্চল ছিল মৌর্য সাম্রাজ্যের অধীনে, কিন্তু আরো পরে গুপ্ত বংশ এবং তারপরে শশাঙ্ক হর্ষবর্ধনের হাত ঘুরে এই অঞ্চল গিয়ে পড়ে পাল বংশের হাতে। এই সময় এই অঞ্চলে ব্যাপকভাবে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে, বিশেষ করে বজ্রযানে। তো এই সময় পাল বংশের হয়ে এই অঞ্চলের শাসনের দায়ভার আসে বীরভূমের জমিদার কুমার বল্লভের কাছে। আর এই কুমার বল্লভ মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নিয়োগ করেন নবীনচন্দ্র মুখুজ্জেকে। তখন থেকেই বংশ পরম্পরায় তারা মন্দিরের সেবা করে এসেছে। কিন্তু বর্তমানে যিনি দায়িত্বে আছেন তার নাম বিনয় বিহারী মুখুজ্জে। বয়স আন্দাজ ওই 27 হবে। তিনি পুরোহিত হলেও ব্যক্তি হিসেবে কিন্তু সুবিধের নয়। গ্রামের কেউ একটা তাকে খুব একটা পছন্দ করেন না। হেন বিনয়বাবু একদিন মন্দিরের পিছনে জমিতে কি একটা কাজের জন্য একটা গর্ত খুঁড়তে হয়। আর এই গর্ত খুঁড়তে গিয়ে তিনি মাটির নিচে পুঁতে রাখা একটা ছোট সিন্দুক পান। আর সেই সিন্দুক থেকেই পাওয়া যায় এই মূর্তিটি। উনি সঙ্গে সঙ্গে ঠিক করেন এর কথা কাউকে জানাবেন না। প্রসঙ্গত বলে রাখি, উনি থাকেন মন্দিরের পিছনে 2 শতক জমিতে। তো মূর্তি আমাকে উনি কাউকে না জানিয়েই বেচে দিতে চান। 25,000 টাকার বিনিময়ে দিয়ে দেবে বলছেন। আমার ধারণা এটার দাম ওই মূল্যের অনেক বেশি হবে আজকের বাজারে। খাঁটি কথা। যদিও মূর্তিটা কোন দেবতার সেটা কেসব বুঝলো না, কিন্তু সে জানে বিলেতের মানুষের কাছে এটা বিক্রি করতে তার বেশি কাঠখড় পোড়াতে হবে না। দরকার পড়লে একটা যে কোনো গল্প ফেঁদে দেওয়া যাবে। আচ্ছা, আপনি ডিল ফাইনাল করুন। সম্মতি জানালো কেশব। ইতিমধ্যে কেয়ারটেকার এসে রাতের খাবার ঘরেই দিয়ে গেছে। অপূর্ব রান্নার হাত। পরোটা আলুর দম দিয়ে রাতের খাবারটা দারুণভাবে সারা হলো, কিন্তু মাথার ভেতর কেবলই ওই মূর্তিটা ঘুরতে থাকলো। কেশব অনেক অ্যান্টিক নিয়ে কাজ করেছে, দেশি বিদেশি অনেক মূর্তি তার খুব ভালো করে চেনা, কিন্তু এই ক্ষেত্রে সে একেবারেই ক্লিন বোল্ড। শুধু সে জানে জিনিসটা অসাধারণ। সারাদিনের জার্নির জন্যে রাতের দারুণ ঘুম হলো। পরের দিন সকালে ঘুম ভাঙল মান্না বাবুর ডাকে। হাতে চায়ের ট্রে নিয়ে তিনি ভিতরে ঢুকলেন। গুড মর্নিং স্যার। একটা ভালো খবর আছে। ডিল যে হচ্ছে সেটা আমি ওই পুরোহিতকে বলে এসেছি। তবে দিনের বেলায় সেটা সে আমাদের দেবে না, পাছে কেউ দেখে ফেলে এই ভয়ে। তাই আজ রাতে সে এখানে আসবে। এক পেয়ালা চা কেশবকে দিতে দিতে বলল দীনেশ মান্না। যদিও সমস্যা নেই, কেশব 1,050 টাকা সঙ্গে করেই নিয়ে এসেছিল। এসব ক্ষেত্রে সাধারণত হাতে হাতেই ক্যাশ দিতে হয়। চায়ে একটা লম্বা চুমুক দিয়ে সম্মতিসূচক ঘাড় নাড়ল সে। কেশব চারিদিকের গ্রাম্য পরিবেশটা বেশ উপভোগ করছে।
অনেক দিন পর ছকে বাঁধা রুটিন থেকে বেরিয়েছে, কিন্তু সমস্যা একটাই, এখানে মোবাইলের সিগন্যাল নেই। না হলে মূর্তিটা নিয়ে গুগলে খানিকটা ঘাঁটাঘাঁটি করা যেত। বসে থেকে কাজ নেই ভেবে দুজনে ব্রেকফাস্ট করে একটু ঘুরতে বের হলো। নদীর ধার ধান খেয়ে তার গ্রামের মেঠো রাস্তায় হেঁটে হেঁটে কিছুটা সময় কাটল। এদিকে আকাশে মেঘ, আবহাওয়া খুব একটা গরম নয়। দিনেশের সঙ্গে গিয়ে কেশব সেই কালী মন্দিরটা দেখে এসেছে। কেশব যতটা ভেবেছিল তার থেকে অনেক গুণ বেশি সুন্দর এই মন্দিরটা। নির্মাণশৈলী দেখে বোঝা যায় যে এটা খুব দক্ষ হাতের কাজ। মন্দিরের দিকে গেলেও পুরোহিতের সঙ্গে দেখা করে আসেনি কেশব। গোপনীয়তা বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। দুপুরে গেস্ট হাউসে ফিরে আসার পর থেকে অবশ্য তাদের আর একবারও বের হওয়া হয়নি, কারণ মুষলধারে বৃষ্টি নেমেছে। থামবার বালাইনি। মাঝে মাঝে কমছে বটে, তবে তাতে বিশেষ লাভ হচ্ছে না। সারাদিন এইভাবেই কাটল। রাতে ভীমাকে বলে রাখা হয়েছিল যে পুরোহিত মশাই রাতে আসতে পারেন, দরজায় যেন তালা না দেওয়া হয়। স্বাভাবিকভাবেই ভীমা বেশ অবাক হয়েছিল। প্রথম দিকে রাজিও হয়নি, বলেছিল, এখানে বড় চোর টাকাতের উপদ্রব বাবু, আপনি বরং ওনার সাথে কালকেই দেখা করে নেবেন। কেশব একটি ধমক দিয়ে তার হাতে 500 টাকা গুজে বলেছিল, আমাদের সাথে পুরোহিত মশাইয়ের হোমযজ্ঞ নিয়ে কিছু কথা আছে। তুমি একটা চাবি আমাদের দিয়ে যাও, উনি চলে গেলে আমি তালা দিয়ে যাব। যাও, শুয়ে পড়ো। 500 টাকার হাতছানি উপেক্ষা করা মুশকিল। বৃদ্ধ কেয়ারটেকার রাজি হয়ে গেল। ঘরে গিয়ে খাওয়া দাওয়া সেরে উঠতে উঠতে রাত 9টা বেজে গেল। খেয়ে উঠে কেশব সবে একখানা সিগারেট ধরিয়ে মান্নাবাবুর সঙ্গে তাস খেলতে বসেছে। ঠিক সেই সময় দরজায় একটা খটখট টোকা পড়ল। মান্না উঠে গিয়ে দরজা খুলে দিল। দরজার ওপারে দাঁড়িয়ে আছেন পুরোহিত বিনয় বিহারী মুখার্জি। আরে নমস্কার নমস্কার, আসুন আসুন আসুন। আমি ভাবলাম এই বৃষ্টি মাথায় আজ আর আসবেন না হয়তো। তা আমরা যে এই ঘরে আছি জানলেন কি করে? ওই যে আপনাদের কেয়ারটেকারটা, ও এখনো জেগে আছে, ওই পড়লো। জাগে, এই দেখুন। এই বলে একটা ঝোলা জাতীয় ব্যাগ থেকে একটা মূর্তি বের করে তাদের দুজনের সামনে ধরল পুরোহিত। অপূর্ব। বিস্ময় কথাটা বলেই ফেলল কেশব। যদিও সকালে এক ঝলক দেখেছে, তাও নিজের হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। উচ্চতা 20 ইঞ্চের কাছাকাছি। দেখেই বোঝা যায় বেশ পুরনো। ছবির থেকে অনেক বেশি মায়া জাগানো এই মূর্তিটি। কেশবের মুহূর্তের ভগ্নাংশের জন্য মনে হলো মূর্তির মাথার কাছে সাপটার চোখের মণিটা যেন জীবন্ত। সত্যি এরকম একটা মূর্তিতে সুন্দর এবং কুৎসিতের এত ভালো মেলবন্ধন খুবই বিরল। বিনয়বাবুকে 25,000 টাকা গুনে দিয়ে দিল কেশব। পুরোহিত টাকা নিয়ে বেরিয়ে গেল। কাল দুপুরের ট্রেন ধরেই কলকাতা ফিরবে কেশব এবং ডিপি মান্না। এই কথা মান্নাবাবুকে জানিয়ে মূর্তিটা নিয়ে নিজের ঘরে চলে এলো কেশব। মূর্তিটা নিজের ব্যাগে নিরাপদ একটা খাপে রেখে আলো নিভিয়ে শুয়ে পড়ল সে। আজ খুব প্রশান্ত ঘুম এলো তার। ঘুম চোখেই একটা ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখল কেশব। কেউ তাকে ডাকছে। মন মুগ্ধ করা কণ্ঠ। সে ঘুমের ঘোরে স্পষ্ট দেখতে পাচ্ছে কেউ একটা তার মাথার কাছে দাঁড়িয়ে। আস্তে আস্তে তার হাত নেমে আসছে কেশবের কপালে। উষ্ণ নরম ছোঁয়া। ধীরে ধীরে সে মুখ ঝোঁকলো কেশবের মুখের উপরে। কণ্ঠের থেকেও আকর্ষণীয় তার মুখমণ্ডল। এই মুখ কেশব জন্মেও দেখেনি। এত আকর্ষণীয় আবেদনময়ী নারী ঠোঁট সে আগে কখনো দেখেনি। নীলাভ চোখে এক রাস কামনা। কেশব কোনো অজ্ঞাত বলে নড়াচড়া করার শক্তিও হারিয়েছে। সে নারী মূর্তির ঠোঁট নেমে আসছে কেশবের ঠোঁটে। তারপর একটা গভীর চুম্বন। নেশাতুর কয়েকটা মুহূর্ত। আস্তে আস্তে খাটের উপর উঠে আসলো সে। কেশব বিন্দু বিন্দু ঘেমে উঠেছে। উত্তেজনায় সারা শরীর কাঁপছে। একটা বিড়বিড় করে শব্দ কানে যাচ্ছে। এক নাগারে একটাই শব্দ তার কানে ঢুকছে। সে নারীর বুকের তিলের উপর একটা ঘামের বিন্দু এসে পড়ল তার বুকে। কেশব নিজের শরীর ডুবিয়ে দিচ্ছে তার শরীরে। তার গরম নিঃশ্বাস পড়ছে কেশবের বুকে। হঠাৎ
কিসের একটা হ্যাঁচকা টানে কেশব ধর্মর করে বসল। সারা গা ঘামে ভেজা। হাত বাড়িয়ে জলের গ্লাসটা নিতে গিয়ে অসতর্কতার বশে হাত লেগে নিচে পড়ে গেল। খুব কষ্ট করে নিচে নেমে জলের জগ থেকে কিছুটা জল গলায় ঢেলে বুক ভরে নিঃশ্বাস নিল সে। স্বপ্ন। কিছুটা ধাতস্থ হয়ে আবার শুতে যাবে ঠিক ওই সময় একটা জিনিস দেখে সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। ঘরের মেঝেতে একটা পায়ের ছাপের মতো কিছু, কিন্তু ঠিক পায়ের ছাপ না, ঠিক যেন দুটো লাল রঙের জোড়া পা একসঙ্গে হেঁটে বেরিয়েছে। সাহস করে একটু কাছে গেল কেশব। না, এবার একটু অন্যরকম লাগছে দাগটা, মনে হচ্ছে বহু পুরনো। নিজের মনকে সান্ত্বনা দিল সে। নিশ্চয়ই আগে থেকে এই দাগ ছিল। দুঃস্বপ্নের ফলে ভয় পেয়েছে ভেবে আবার শুতে গেল সে। আবার ঘুমের ঘোরে ঢলে পড়ল। ঘুম ভাঙল তীব্র মাথা ব্যথা আর গা ব্যথা নিয়ে। গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। মান্নাবাবু লোকাল একটা ডাক্তার ডেকে নিয়ে এলেন। তার ওষুধ খেয়ে সামান্য একটু সুস্থ মনে হলো। তবে এই অবস্থায় কলকাতায় ফেরা অসম্ভব। মান্নাবাবুও যাবেন না বলে ঠিক করেছিলেন, কিন্তু হঠাৎ একটা ফোন কল আসতেই তাকে ছুটতে হলো কলকাতার উদ্দেশ্যে। ফোনের ওপারে ছিল তার স্ত্রী। ফোন ধরতেই কাঁপা কান্না ভেজা গলায় বলে ওঠে, হ্যাঁ হ্যালো, তুমি তুমি শিগগিরই বাড়ি এসো। রতনের অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। রতন মান্নাবাবুর একমাত্র সন্তান। এই খবর শোনার পর কোনো বাবাই বসে থাকতে পারে না। তবে যাওয়ার সময় কেশবকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল সে। বারবার বলেছিল, না 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 স্যার, আপনার শরীর খারাপ, আমি কিছুতেই আপনাকে এভাবে রেখে যেতে পারবো না। তাছাড়া আপনি এখানে কাউকে চেনেন না। আপনি একটু কষ্ট করে হলেও আমার সঙ্গে আসুন, আমি আপনাকে নিরাপদে আপনার বাড়ি পৌঁছে দেব। কিন্তু কেশবের শরীর মন কিছুই সঙ্গ দিচ্ছে না। এতটা জার্নি করা অসম্ভব। কেশবই তাকে আশ্বস্ত করে, আপনি নিশ্চিন্তে যান। আপনার এক্ষুনি কলকাতা ফেরা দরকার। আমার কিছু হবে না, বিমা তো আছেই, কি আর হবে। আমি একটু সুস্থ বোধ করলেই ফিরে যাব। সম্ভবত কালকেই সুস্থ হয়ে উঠব। শুনুন, কিছু টাকা রাখুন, বাড়ি ফিরতে কাজে লাগবে। এই বলে 1000 টাকার একটা বান্ডিল মান্নাবাবুর হাতে ধরিয়ে দেয় কেশব। মান্নাবাবু তড়িঘড়ি বেরিয়ে পড়েন। যাওয়ার সময় কেয়ারটেকারকে বলে যান, এই বাবু রইল, একটু খেয়াল রেখো। এখনো মোবাইলে কোনো সিগন্যাল নেই। এখানে সিগন্যাল থাকে না কেন কোনো সময়? আহা, না বাবু, তবে গ্রামের দিকটায় মানে বড় রাস্তার উল্টো দিকে আসে, ফোন টোন হয় সেখানে। কেন বাবু, হ্যাঁ, কোনো ওষুধপত্র লাগবে বুঝি? সারাদিন প্রায় শুয়েই কাটিয়েছে কেশব। কালকে রাতের ঘটনা নিছক ভ্রম ভুলে গিয়েছিল সে। তখন সে জানে না কি মহা বিপদ তার দিকে সাপদের মতো এগিয়ে আসছে। জ্বর দুপুরের দিকে আবার ফিরে এসেছিল। ভীমা তাকে জলপট্টি দিয়ে গিয়েছে। মাঝখানে ডাক্তার এসে আরেকবার দেখে গিয়েছে। কিছু ওষুধও পাল্টেছে। রাতের দিকে জ্বর আর আসেনি। রাতের খাবার খেয়ে 7টার মধ্যে শুয়ে পড়ল সে। কিন্তু ঘুমের ঘোরে আবার একই স্বপ্ন, এবার আরো পরিষ্কার এবং স্বচ্ছ। আবার সেই মধুর কণ্ঠের ডাক। তবে বাচনশৈলী কিছুটা অন্যরকম, কিন্তু স্পষ্ট বুঝতে পারছে কেশব যে সে আসছে। একটা মধুর মাদকতা ছড়িয়ে পড়ছে তার শরীরময়। একটা বিদেশি দুর্লভ আতরের গন্ধ ঘরময় বিরাজমান। একটা নারী অবয়ব তার সামনে দরজা খুলে ভিতরে ঢুকছে ধীর কদমে। ঘর পুরো অন্ধকার, এক রুদ্ধশ্বাস অপেক্ষা। তার শরীরটা এখন কেশবের চোখের সামনে। তার শরীরের পোশাক ভারতীয় বলা যায় না, কিছুটা গথিক ধাঁচের কালো কাপড় জড়ানো, নিচে উড়ু অবধি অনাবৃত। বক্ষ খাজে জমে আছে ঘামের বিন্দু। কেশব আস্তে আস্তে হাতের পায়ের অনুভূতি ফিরে পাচ্ছে। সে মনমোহিনী এগিয়ে এসে তার শরীর বিছিয়ে দিল কেশবের বিছানায়। আস্তে আস্তে খুলে ফেলল তার দেহের আবরণ, লুটিয়ে পড়ল কেশবের বুকে। কেশব বিয়ে করেনি, কিন্তু নারী সঙ্গ যথেষ্ট ছিল, বা বলা ভালো আছে। কিন্তু এরকম শরীরের ভাঁজ সে আগে কখনো উপভোগ করেনি। এ জগতে এত নিখুঁত দেহ থাকতে পারে? কেশব হাতের পায়ের অনুভূতি সম্পূর্ণ ফিরে পেয়েছে এখন।
আর তার আহ্বান উপেক্ষা করার শক্তি তার নেই। সেও শরীরের খেলায় গা ভাসালো। ভাটার মতো জ্বলছে কেশব, তারপর এক প্রগাঢ় নেশা। মাথা ঝিমঝিম করছে তার। সে হারিয়ে গেল কোনো এক মহাসমুদ্রের অতলে। যখন ঘুম ভাঙল তখন সে মেঝের উপর শুয়ে, গায়ে বস্ত্রের চিহ্ন মাত্র নেই। শরীরের উপর যে ধকল গেছে সেটা কেশব বেশ ভালোই বুঝতে পারল। উঠে দাঁড়ালো সে। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে তখন ভোর 4টে। তাহলে কি স্বপ্ন দেখলো কেশব? স্বপ্ন এত স্বচ্ছ, কিন্তু জামা কাপড় গেল কোথায়? বিছানার দিকে তাকাতেই একটা আতঙ্ক গ্রাস করলো তাকে। বিছানায় খুলে রাখা আছে কেশবের জামা কাপড়, আর তার পাশেই আছে কালো রঙের একটা মহিলাদের স্কার্ট জাতীয় একটা কাপড়। কিন্তু এটা অসম্ভব। এই গেস্ট হাউসে কোনো মহিলা নেই। তাছাড়া দরজা এখনো ভেতর থেকে লাগানো। পেছনের জঙ্গল থেকে একটা কুকুরের ডাক ভেসে এলো, 1 বার 2 বার 3 বার, তারপর সব চুপ। ভোরের আলো ফুটছে ধীরে ধীরে। একটা আতঙ্ক চেপে বসছে এবার তার অন্তরে। কিছু একটা ভুল হচ্ছে নিশ্চয়ই, কোথাও একটা বড় ভুল হয়ে গেছে। মুহূর্তের জন্য তার চোখ অন্যদিকে গেছিল, কিন্তু ঠিক তার পরের মুহূর্তেই বিছানার দিকে চোখ ফেরাতেই আবার ধাক্কা খেল কেশব। কোথাও কোনো অন্তর্বাসের চিহ্ন নেই। তাহলে কি মস্তিষ্কের বিকার হলো তার? কেশব নিজেকে আবার বোঝানোর চেষ্টা করলো। তার মনে হলো হতেই পারে মানুষ যেমন ঘুমে হাঁটে ঠিক তেমনই কোনো এক কারণে সে নিজের অজান্তেই নিচের জামা কাপড় খুলেছে। নিজের কাছে এই যুক্তি খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না, কিন্তু তবু সে নিজের উপর এই যুক্তি খানিকটা জোর করেই চাপিয়ে দিল। পুরোটাই মনের ভ্রম। কিন্তু আর ঘুম আসলো না। সকালে ভীমা এসে দরজায় টোকা দিল। দরজা খুলল কেশব। এই যে বাবু, চা এনেছি। তা আপনার শরীর এখন কেমন আছে বাবু? আজকের দিনটা কি থাকবেন? তাইলে সেইভাবে বাজার করবো আর কি। কেশবের শরীর কালকের থেকে অনেক বেশি ঝরঝরে লাগছে। মাথার ভেতরে হালকা একটা ব্যথা আছে বটে, তবে সেটা মারাত্মক কিছু নয়। অন্তত এই এদো গ্রাম থেকে বেরোবার জন্য উপযুক্ত। কিন্তু মনের ভেতর এমন কিছুর উদয় হয়েছে যেটা তার ইচ্ছা শক্তিকে খেয়ে নিচ্ছে কুঁড়ে কুঁড়ে। কালকের রাত্রে রহস্যের কিনারা করাটাও দরকার। আর কাল এমন কিছু হয়নি যে ভয় পেয়ে পালাতে হবে। ইচ্ছা যখন হচ্ছেই না, তাহলে আজ আর গিয়ে কাজ নেই। এমনিতেই বাড়িতে তার জন্য কেই বা অপেক্ষা করছে। তার থেকে বরং একটু গ্রামে কদিন থাকা যাক। নিজের চিন্তার জটলা দেখে তার নিজেরই অদ্ভুত লাগলো। তার গ্রামে থাকতে ইচ্ছা করছে। ছোট থেকে এই গ্রাম তার না পছন্দ। না, আজ যাব না, আরও কিছুদিন থাকবো। ঠিক আছে বাবু, ঠিক আছে ঠিক আছে। ভীমা বুড়ো চা দিয়ে চলে গেল। আজ আকাশ উজ্জ্বল। কেশবের মনে হলো ফালতু বাড়িতে বসে না থেকে একটু বাজার থেকে বরং ঘুরে আসলে ভালো হয়। ওইদিকে নেটওয়ার্ক ভালো, ব্যবসার খোঁজ খবরও নেওয়া যাবে। তাই ব্রেকফাস্ট করে কেয়ারটেকারের সঙ্গে বেরিয়ে পড়ল কেশব। খুব বড় বাজার নয়, ছোট একটা এলাকা জুড়ে কয়েকটা দোকান বসেছে। দোকান থেকে সবজি কিনতে গেল ভীমা। সেই ফাঁকে কেশব একটু এদিক ওদিক ঘুরে দেখছিল। যদিও সেই অর্থে ঘুরে দেখার কিছুই নেই এখানে, তবে বাজারের এই দিকটাই নেটওয়ার্ক আছে। দোকানের নম্বরে ডায়াল করল। ওপার থেকে দোকানের ম্যানেজার সতীশ ফোন ধরল। হ্যালো, হ্যাঁ, ওদিকে সব ঠিক আছে তো? বিক্রি বাটা কেমন হচ্ছে? হ্যাঁ স্যার, আপনি কিছু চিন্তা করবেন না, আমি সব সামলে নিয়েছি এদিকে। আপনি ফিরছেন কবে? বেশি দিন না, চলে আসবো। ফোনে নিজের মনের কথা বলছিল কেশব। হঠাৎ একটা ঈষৎ ঠান্ডা হাতের ছোঁয়ায় সে চমকে উঠে পিছন ঘুরল। একটা পাগলাটে গোছের লোক দাঁড়িয়ে আছে। মাথায় জট, গায়ে ধুলোবালি, পরনের নোংরা ধুতি। কেশব প্রথমে ভাবল সম্ভবত ভিক্ষা চাইতে এসেছে, তাই পকেট থেকে মানিব্যাগ বের করে খুচরো বের করতে যাবে, ঠিক এমন সময় বিকট কণ্ঠে হেসে উঠল সেই লোক। চলে যা, চলে যা, পিশাচের খপ্পরে পড়েছিস, মারা পড়বি। শিগগির পালা, শিগগির পালা, পালা 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 পালা। বিড়বিড় করে কথাটা বলতে বলতে পাশ কাটিয়ে চলে গেল সেই লোক। তার কণ্ঠের মধ্যে কেমন একটা সাবধানতার সুর। আকস্মিক ঘটনায় একটু থমকে গিয়েছিল কেশব। সে বুঝতে পারছে তার চারপাশে প্রত্যেক মুহূর্তে কিছু একটা পাল্টে যাচ্ছে। হতে পারে সেটা খালি চোখে দেখা যাচ্ছে না, কিন্তু কিছু একটা ঘটছে। হঠাৎ ভীমা সামনে এসে দাঁড়ালো। বাবু চলেন চলেন, আমার বাজার করা হয়ে গেছে, চলেন চলেন। দুজনে ফিরে এলো গেস্ট হাউসে। ভীমা রান্নাঘরের দিকে চলে গেল। কেশব নিজের ঘরের দরজা খুলতেই
তার সব কিছু কেমন যেন গোলমাল হয়ে গেল। এটা কি করে সম্ভব? সেই মূর্তিটা, সেটা এখন রাখা তার বিছানায়, কিন্তু তার স্পষ্ট মনে আছে সে এটাকে রেখেছিল ব্যাগের মধ্যে, আর বাইরে যাওয়ার সময় সে নিজে হাতে তালা দিয়েছিল। তাহলে আবার সেই আতঙ্কের ভাবটা ফিরে এলো। সে প্রথমে ভালোভাবে মূর্তিটার চোখের দিকে তাকালো। এই চোখের সাথে গতকাল রাতের সেই নারী মূর্তির কি অস্বাভাবিক মিল! হঠাৎ রোগ চেপে গেল তার মাথায়। কি হচ্ছে তার সাথে সেটা খুঁজে বার করতেই হবে। ভয় পেয়ে পালিয়ে যাওয়া যাবে না, মূর্তির রহস্য ভেদ করতে হবে। সে ঠিক করলো রাতে আজ ঘুমোবে না, তাহলেই বোঝা যাবে যে আদৌ তার সাথে কি হচ্ছে। সেই মতো রাতে শুয়ে পড়ে চোখ বন্ধ করে পড়ে থাকলো বিছানায়, কিন্তু ঘুম এলো না। হঠাৎ তার মনে হলো দরজার কাছে একটা শব্দ হচ্ছে, খুব ক্ষীণ। দক্ষিণের জানলা থেকে দমকা হাওয়া ঘরের ভেতরে প্রবেশ করল। কেশব সিঁটিয়ে শুয়ে আছে বিছানার সাথে। ঘরে কিছু একটা প্রবেশ করছে, চোখ খোলার সাহস নেই তার। হিলি হিলে একটা আওয়াজ পাচ্ছে সে। খসখস করে কিছু একটা বুকে হেঁটে আসছে তার বিছানার দিকে। রুদ্ধশ্বাস অপেক্ষা কিছু একটা আস্তে আস্তে উঠে আসছে খাটের পায়া বেয়ে। আগের দিনের মতো কোনো সুন্দর গন্ধ নেই, বরং চারিদিক ছেয়ে গেছে বটকা একটা আষ্টে গন্ধে। আস্তে আস্তে যেন গন্ধটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সেই জিনিসটা কি কেশব জানে না, শুধু জানে সেটা এখন তার গায়ে ভর দিয়ে মুখের কাছে উঠে এসেছে। তার দেহ আর কেশবের দেহের মাঝখানে শুধু একটা পাতলা বেড কভার। তবুও সে বুঝতে পারছে তার ঠান্ডা শরীর, নিঃশ্বাসের অনুভূতি স্পষ্ট পাচ্ছে তার মুখে। চোখ খুললেই সে দেখতে পাবে। মস্তিষ্ক বলছে চোখ বন্ধ করে থাকতে, তবু কোন মায়ার টানে কে জানে কেশব চোখ খুলে ফেলল। সেকেন্ডের ভগ্নাংশের জন্যে সে যা দেখল তাতে তার হৃৎপিণ্ড প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো। সে দেখল একটা কালো সরীসৃপের দেহ তার উপরে। একটা মুখ আছে বটে, কিন্তু তাতে নাক, চোখ, মুখ কিছুই আলাদা করে বোঝা সম্ভব নয়। চোখ ভাঁটার মতো জ্বলছে, জিহ্বা দুই ভাগে চেরা। এই অল্প সময়ের জন্য তারপর কিচ্ছু না। মনে হলো সবটাই কাল্পনিক, সবটাই অবাস্তব। ফিজিক্সে অনার্স পাশ করা কেশবের যুক্তিবাদী মন বলল পুরোটাই মাথার হ্যালুসিনেশন, কিন্তু সেটা নিজের কাছেই হাস্যকর মনে হলো। আসলে এত স্পষ্ট জিনিসকে অস্বীকার করা যায় না। ঘামে ভিজে যাওয়া শরীর নিয়ে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু সে বুঝলো তার হাত দুটো অসাড়। পায়ের দিকে অনুভূতি আছে, কিন্তু সে বটকা গন্ধটা আর নেই। তার বদলে একটা মিষ্টি সুবাস আবার এসেছে, এক অফুরন্ত গোলকধাঁধা। ঘুম নামছে কেশবের চোখে। চোখ ভারী হয়ে আসলো তার। এবার সে স্পষ্ট দেখতে পাচ্ছে একটা নারী মূর্তি। এই দেহ কেশবের পরিচিত, এই দেহের ঘ্রাণ কেশব চেনে, এই শরীরের প্রত্যেকটি বাক কেশব উপভোগ করেছে এর আগে, কিন্তু এবার তার আতঙ্ক লাগছে। সে নারী দেহ এগিয়ে আসলো তার কাছে। কে কে তুমি? কি চাও? হ্যাঁ, কি চাও? আস্তে আস্তে বিবস্ত্র হতে শুরু করলো সে। হাঁচকা টানে খুলে নিল কেশবের নিম্নাঙ্গের বস্ত্র। কেশব আগের মতো কোনো উত্তেজনা অনুভব করল না। সে নারী দেহের ঠোঁট বসে গেল কেশবের ঠোঁটে। শুরু হলো হিংস্র চুম্বন। তার চোখের দিকে চোখ গেল কেশবের। লাল রঙের চোখে হিংস্রতা, যৌনতার উল্লাস আস্তে আস্তে বদলে যাচ্ছে পাশবিকতায়। তার নখ ছিঁড়ে দিচ্ছে কেশবের পিঠের মাংস, তবু তার বিস্তার নেই। কখন ভোর হলো সে বুঝে উঠতে পারল না। ভোরে উঠেই সে সিদ্ধান্ত নিল সে কলকাতায় ফিরে যাবে। নিশ্চিত কলকাতায় গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। জামা কাপড় পরতে পরতে তার নজর গেল সামনের আয়নার দিকে। সে এগিয়ে গিয়ে পিঠের দিকটা লক্ষ্য করে। তার পিঠে সব জায়গায় আঁচড়ের দাগ, যেন এক হিংস্র পশুর সাথে লড়াই করেছে সে। তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে নিল কেশব। হঠাৎ পাশে রাখা টেবিলে তার চোখ আটকে গেল। সেই মূর্তিটা এখন রাখা টেবিলের উপর। তার মস্তিষ্ক কিছু একটা খুঁজছে এই মূর্তির দেহে, একটা স্পষ্ট সাদৃশ্য। মূর্তিটায় যে দিকটা সুন্দর, সে দিকটা নিতম্ব থেকে শুরু করে কোমর এবং স্ফীত বক্ষ পর্যন্ত যে দৈহিক বাঁক উঠে গেছে, সেটা যেন কাল রাতের ওই পৈশাচিক সুন্দর দেহের। তবে কি তারা এখন কি করণীয়?
মূর্তিটা এখানে ফেলে দিয়ে চলে যাবে, কিন্তু তার আর এক মন বলে এটার দাম কমসে কম $40,000 হবে। তার বেশিতেও কিনতে পারে ব্রিটিশ ধনকুবের পলসেন। আগেও এরকম জিনিস কিনেছেন তিনি, আর এটা দেখলে তো চোখ ফেরাতে পারবেন না। এই বিষয়ে সে নিশ্চিত। আর বেশি না ভেবে ব্যাগে ঢুকিয়ে নিল মূর্তিটাকে। বের হতে যাবে ঠিক ওই মুহূর্তে কেয়ারটেকার ঘরে ঢুকলো, হাতে প্লেটে রুটি, তরকারি, চা, ডিমের ভুজিয়া। এত কিছু খাবো না, শুধু চা দাও, আমি চলে যাচ্ছি। এ নাও, টাকাটা রাখো। কিছু টাকা ভীমার হাতে ধরিয়ে দিল কেশব। একটা কুকুর বাজ খাই গলায় চিল্লাচ্ছে উঠোনে। আরে, ও আমার পোষা কুকুর বাবু, বাড়ি ফেরেনি 2 দিন হলো। কোনোদিন তো এরকম করে না, কি জানি ব্যারাম টেরাম হয়েছে হয়তো। ও কিছু করবে না বাবু, ও কিছু করবে না। কেশব চা খাওয়া শেষ করে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে এলো বারান্দায়। এবার কুকুরটাকে চোখে পড়ল। দেশি কুকুর, কিন্তু চেহারা দেখলে বিদেশি কোনো কুকুরের ব্রিড বলে মনে হয়। কুকুরটা সোজা তাকিয়ে আছে কেশবের ব্যাগের দিকে। সেই দৃষ্টিতে আছে ভয়ের ছাপ। কোনো একটা কারণে ভয় পাচ্ছে। কেশব তার দিকে একটু এগিয়ে যেতেই কুকুরটা কুঁই কুঁই শব্দ করে লেজ গুটিয়ে দৌড় দিল। ফেরার আগে একবার পুরোহিতের সাথে কথা বলা দরকার। কিছু একটা ভয়ঙ্কর সত্য সে গোপন করছে। মন্দির চেনা ছিল তার, সেটার পাশেই সরু একখানা রাস্তা। সেটা ধরে এগোলেই মন্দিরের পেছনে যাওয়া যায়। ওই রাস্তা ধরেই মন্দিরের পেছনে এসে দাঁড়ালো কেশব। সামনে একটা ছোট্ট একতলা পাকা বাড়ি। এটাই পুরোহিতের বাড়ি। দরজায় গিয়ে টোকা মারতেই একজন স্ত্রীলোক বেরিয়ে এলেন, সম্ভবত পুরোহিতের স্ত্রী। এই পুরোহিত পরিবারের এটা একটা বৈশিষ্ট্য, সবাই বিবাহ করেছে, সম্পূর্ণ বৈষ্ণব কেউ নন। আগে ঘোমটায় মুখ আড়াল করে জিজ্ঞাসা করলো ওই রমণী। পুরোহিত মশাই আছেন? আছেন, তবে অসুস্থ। কয়েকদিন মন্দির মুখও হননি একেবারে। একবার দেখা করা যায়? ভেতর থেকে একটা পাগলাটে হাসি ভেসে আসলো। মরবি মরবি, সব কটা মরবি, তোরাও মরবি, আমিও মরবো। পিশাচ ছাড়া পেয়েছে, ওকে আটকানোর ক্ষমতা কারণ নেই। কারণ না, মা আর আমাদের সঙ্গে নেই। মরবি, সব কটা মরবি। কথাগুলো ভেসে আসতেই কণ্ঠ চিনতে ভুল করল না কেশব। এটা নির্ঘাত পুরোহিতের কণ্ঠ। গা শিরশির করে ওঠে কেশবের। উনি কি বলছেন? কে ছাড়া পেয়েছে? ওনার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। উনি নিজেও মরবেন, আমাদেরকেও নিয়ে মরবেন। আপনি এখন এখান থেকে আসুন তো। কেশবের সবকিছু রহস্যজনক লাগছে। আমার দরকার আছে ওনার সাথে, এই মূর্তিটা সম্পর্কে কিছু জিজ্ঞাসা ছিল। এই বলে মূর্তিটি হাতে বের করে ধরলেন। ভেতর থেকে চিৎকার করে উঠলেন পুরোহিত। এই, বেরিয়ে যা, বেরিয়ে যা ওখান থেকে। ফেল ওটাকে, ফেলে দে, ফেল ওটাকে। বেরো বেরো বেরো। এরপর আর দাঁড়িয়ে থাকার মানে হয় না। ওনাকে ডাক্তার দেখান, মানসিক রোগ লুকোবার জিনিস নয়। এই বলে কেশব হাঁটতে শুরু করলো স্টেশনের পথে। এই রাস্তায় একটা রিক্সাও চোখে পড়ল না, তাই হেঁটেই স্টেশন অবধি আসতে হলো। প্রায় 6 ঘন্টার জার্নি করে যখন কেশব কলকাতায় ফিরল, তখন সন্ধে নেমেছে শহরের বুকে। এত দেরি হওয়ার কথা ছিল না, কিন্তু ঝড়ে ট্রেন লাইনে গাছ পড়ে রাস্তা বন্ধ করে দেওয়ায় ট্রেন প্রায় 2 ঘন্টা লেট করেছে। স্টেশনে নেমে প্রাণ ভরে নিঃশ্বাস নিল কেশব। চেনা শহর চোখের সামনে থাকলে ভয় অনেকটাই কেটে যায়। একটা ক্যাব বুক করে নিজের বাড়ি এসে ফ্রেশ হয়ে যখন ঘড়ির দিকে তাকালো, তখন রাত 9:30। কফি মগটা হাতে নিয়ে সবে ল্যাপটপ খুলেছে, তখনই কলিং বেলটা বেজে উঠল। কফিতে চুমুক লাগাতেই এক হাতে দরজা খুলে দিল সে। রিয়া, তার বর্তমান প্রেমিকা, দরজার ওপারে। বীরভূম যাওয়ার পর থেকে তার সাথে কথাই হয়নি, তাই সম্ভবত কেশব কলকাতায় এসেছে শুনে রিয়া চলে এসেছে। ও বাবা, তুমি এসো এসো। কেশব তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ভেতরে ঢুকে আসে রিয়া। বীরভূম গিয়ে তো আমাকে একেবারে ভুলেই গেলে। আর কি করব, ওখানে নেটওয়ার্ক ইস্যু ছিল, ফালতু জায়গা, বুঝলে। আচ্ছা, তুমি কি করে জানলে আমি ফিরেছি? কিছু একটা খটকা লাগে কেশবের, কিন্তু রিয়ার আলিঙ্গনের সামনে সেই খটকা বড্ড ফিকে পড়ে যায়। গোলাপি একটা সালোয়ার পরে এসেছে সে। তাকে দেখে
কেশবের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। মা গত হওয়ার পরে কেশবের এই শহরে তার থেকে আপন আর কেউ নেই। কেশব সবকিছু ভুলে তাকে জড়িয়ে ধরল। দুজন ধীরে ধীরে অন্তরঙ্গ হলো। রিয়ার গালে আলতো একটা চুম্বন করল কেশব। তার হাত রিয়ার কোমর ছুঁতেই একটা আতঙ্কের সাপদ শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সেই এক শরীরের বাঘ। অনেকবার অন্তরঙ্গ হয়েছে কেশব আর রিয়া, তাই রিয়ার শরীরের প্রত্যেকটা ইঞ্চি তার চেনা। এত ভর আর দেহ রিয়ার কোনোদিনই ছিল না। এ শরীর রিয়ার হতেই পারে না। আস্তে আস্তে মুখ তোলে কেশব। রিয়ার মুখে ফুটে উঠছে একটা হাসি। আস্তে আস্তে গলে পড়ছে তার চামড়া। ভেতর থেকে বেরিয়ে আসছে হাড় আর মাংসের দলা পাকানো একটা মুখ। হিংস্র যান্ত্রিক আওয়াজ বের হচ্ছে তার মুখ দিয়ে। তার হাত দুটো ধার দেওয়া ছুরির মতো ফুটে যাচ্ছে কেশবের পিঠে। কেশব হাত পা নাড়াতে অপারগ। অজ্ঞান হয়ে যাচ্ছে সে ধীরে ধীরে। রক্তাক্ত হচ্ছে তার সারা দেহ। অচেতন অবস্থায় সে কতক্ষণ ধরে ছিল সে জানে না। যখন জ্ঞান ফিরল তখন গভীর রাত। সে নিজেকে আবিষ্কার করল ঘরের মেঝেতে। আশেপাশে লেগে আছে রক্তের দাগ। কেশব উঠে দাঁড়ায়। কেশবের আশঙ্কা ঠিকই ছিল যে আজ রাতে এসেছিল সে রিয়া নয়। তার মানে পিশাচ তার পিছু নিয়েছে। কলকাতায় এসেও তার নিস্তার নেই। কিন্তু এই গোলকধাঁধা থেকে বেরোতে হবে, কিন্তু কিভাবে? খাটে রাখা সেলফোন বেজে উঠল। মহেশ ফোন করছে। মহেশ তার দোকানের কর্মচারী। দিনেশ মান্নার পাড়াতে তার বাড়ি। কল রিসিভ করে কেশব। হ্যালো, বলো মহেশ। এত রাতে কোন খবর? ভনিতা না করে বলো, আমার শরীরটা ভালো নেই। হ্যাঁ দাদা, মান্নাবাবু আজ সন্ধ্যাবেলা সুইসাইড করেছে। মানে কেন? ওনার ছেলের কি কিছু হয়ে গেছে? প্রাথমিক ধাক্কা সামলে নিয়ে সে ভেবেছিল মান্নাবাবুর ছেলের অ্যাক্সিডেন্টের ফলে সম্ভবত কোনো অঘটন ঘটে গিয়েছে, আর সেই শোক সামলাতে না পেরে তিনি বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। কিন্তু এরপরের কথাগুলো শুনে রীতিমতো সন্দেহজনক লাগে মান্নাবাবুর এই মৃত্যু। না দাদা, ওনার ছেলে ঠিকই আছে। ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাড়িতেই আছে। ওনার সাথে আজ সকালেও আমার দেখা হয়েছিল। তখন দেখে উনি খুব চিন্তায় আছেন বলেও মনে হয়নি। আরও অনেক কিছু বলে চলে মহেশ, কিন্তু সেসব কথা ঠিকভাবে কানে ঢুকছে না কেশব সিনহার। মান্নার কেশবের জীবনের এই ঘটে যাওয়া এবং বলা ভালো ঘটতে চলা সর্বনাশের কারণ সম্ভবত একটাই, সে প্রাচীন অ্যান্টিক মূর্তি। বিপদের ঘনত্ব যে কতটা ভয়ানক সেটা যেন হঠাৎ করেই অনুভব হলো তার। এবার জীবন নিয়ে সংশয় হচ্ছে। প্রতিদিন সেই পিশাচ তার কাছে আসছে অবাধে। তাকে ঠেকিয়ে রাখা যাবে না। নিকুচি করেছে টাকার। জীবন বাঁচলে এরকম টাকা অনেক আসবে। এই ভেবে ব্যাগ হাতে বের করে আনলো মূর্তিটাকে। ওটার মুখ যেন অন্যরকম লাগছে আজ। একটা প্রশান্ত হাসি যেন ফুটেছে মূর্তিটির মুখমণ্ডল জুড়ে। মানুষ খেয়ে হাসছিস তাই না? তোর খাওয়াচ্ছি মানুষ। এই বলে দোতলার জানলার কাঁচ খুলে এক টানে মূর্তিটাকে ছুঁড়ে ফেলল বাড়ির ডান পাশের জঙ্গলে। প্রায় সঙ্গে সঙ্গে দূরের কোনো এক জায়গা থেকে একটা কাক কর্কশ সুরে চিৎকার করে উঠল। নিজের ডায়েরিটা বের করলো কেশব। তাতে আজকের ঘটনা সংক্ষেপে কাঁপা কাঁপা হাতে লিখল। একটি হিমেল ঠান্ডা বাতাস ঝাপটা মারল তার মুখে। একটা খিলখিল হাসির শব্দ কানে আসলো তার। ঠিক দোতলার কিচেন যেখানে শেষ হচ্ছে ঠিক সেখান থেকেই ডান দিকে একটা করিডোর, আর সেই করিডোরের শেষ স্টোররুম, আর আওয়াজটা সম্ভবত সেখান থেকেই আসছে। কিন্তু কেশব ভালোভাবে জানে সেটাতে বাইরে থেকে তালা দেওয়া। বাড়ির পরিচারিকার কাছে যে চাবি আছে সেটা দিয়ে উপরে ওঠা যায় না। উপরের কি সেট শুধুমাত্র তার কাছে থাকে? হাসির আওয়াজ এক মুহূর্তের জন্য থামেনি। ক্ষীণ চাপা, ঠিক যেন কোনো বাচ্চা দুষ্টুমি করতে গিয়ে মায়ের কাছে বকা খেয়ে হাসছে। কেশব ধীর পায়ে এগিয়ে গেল। সাধারণ বুদ্ধিতে এগিয়ে গিয়ে দেখার কোনো মানে হয় না, কিন্তু আজ কদিন এরকম ঘটনা ঘটলে কেশবের নিজের স্নায়ুর উপর দখল থাকে না। সে যন্ত্রচালিতের মতো এগিয়ে গেল করিডোরের দিকে। আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো শেষ দরজাটার সামনে। তখনও বাইরে থেকে তালা ঝুলছে। ভেতরে হঠাৎ সব চুপ। কেশব চুপচাপ দাঁড়িয়ে আছে দরজার সামনে। মৃত্যু আর তার মধ্যে শুধু এই দরজা। এরকম লুকিয়ে বেঁচে থেকে কি লাভ? যদি তার মৃত্যু লেখা থাকে তবে তাই হোক। তালা খুলে ফেলে কেশব। না, ভেতরে কেউ নেই, কিচ্ছু নেই। শুধু জায়গায় জায়গায় মাকড়সার জাল।
বহুদিন খোলা হয়নি, ফলে সমস্ত জিনিসে ধুলোর আস্তরণ পড়ে আছে। ঘরের অল্প হলদেটে আলোয় চারিদিকটা একবার ভালো করে দেখে নিল সে। এবার মনে হলো হাসির আওয়াজটা আসছে রান্নাঘর থেকে। সেদিকে এগোলো কেশব। না, এখানেও কিছু নেই। আরেকবার স্টোর রুম দেখা দরকার। সে ফিরে এলো স্টোর রুমে। একটা ইঁদুর চৌকিটার তলা থেকে বেরিয়ে এসে কেশবের পায়ের পাশ ঘেঁষে চলে গেল। এতক্ষণ ফালতু ভয় পাচ্ছিল, তাহলে কি তার মাথার সমস্যা হচ্ছে? সে সবে ফিরে আসার জন্য ঘুরেছে, ঠিক সেই সময় একটা তরল কিছু তার কাঁধে টুপিয়ে পড়ল। কেশব তাকালো তার কাঁধের দিকে, কাঁচা রক্ত। মাথা তুলে উপরের দিকে তাকালো সে। ঠিক তারপরেই তার মুখ থেকে একটা বিকট আর্তনাদ বের হলো। ঘরের ছাদে ওটাকে সে দেখল, ঘরের ছাদে উল্টো হয়ে ঝুলছে একটা বিভৎস দেহ। তার সাদা মণিহীন চোখ কেশবের দিকে স্থির। কেশব বুঝল পালানোর সমস্ত দরজা বন্ধ। কয়েকটা মুহূর্ত তারপরেই ওই ঐশাচিক দেহ ঝাঁপিয়ে পড়ে কেশবের উপর। পরের দিন সকালে অর্জুন এসে তাকে উদ্ধার করে ওই ঘর থেকে। অর্জুন কেশবের বাল্যবন্ধু। কেশব ফিরেছে কিনা দেখার জন্য সকাল সকাল তার বাড়ি হাজির হয় অর্জুন। বাইরে তালা না দেখে সে বুঝতে পারে কেশব ফিরেছে, কিন্তু যখন প্রচুর ডাকাডাকি সত্ত্বেও কেশব কোনো সাড়া দেয় না, তখন কোনো একটা বিপদের আঁচ পেয়ে সে বাড়ির কোলাপসেবল গেট খুলে ভিতরে আসে। সৌভাগ্যের কথা এই যে গেটে কোনো প্রকার লক ছিল না। সোজা উঠে যায় কেশবের বেডরুমে। আর তখনই সে একটা গোঙানির শব্দ শোনে। শব্দের উৎস সন্ধানে সে গিয়ে পড়ে স্টোর রুমে। আর সেখানেই সে আবিষ্কার করে কেশবকে। তার সারা শরীর কাঁপছে, অনবরত খিঁচুনি হচ্ছিল তার, মুখ দিয়ে সাদা ফেনা গড়িয়ে পড়ছিল। এই অবস্থা দেখে অর্জুন মারাত্মক ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি কেশবকে নিয়ে আসে পাশের একটা নামজাদা নার্সিংহোমে। কিন্তু কেশবের অবস্থার এক চিলতে উন্নতি হয়নি। খিঁচুনি বেড়েই চলেছে ক্রমাগত। বেশিরভাগ সময় জ্ঞান থাকছে না তার। নার্সিংহোমের মেডিকেল বোর্ড দিনরাত তার চিকিৎসা করেও খুব একটা কিছু করতে পারেনি। মাঝে মাঝে জ্ঞান ফিরলেও কাউকেই চিনতে পারছে না কেশব। মহেশ আর দোকানের অন্যান্য কর্মচারীরা অনেকবার এসে দেখে গেছে। প্রিয়াও এসেছিল, কিন্তু তাকেও কেশব চিনতে পারেনি। ভ্যাল ভ্যাল করে তাকিয়েছিল তার মুখের দিকে, তারপর ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। কিন্তু এই কদিন অর্জুনের উপর সব থেকে বেশি ধকল গিয়েছে। কাজকর্ম ছেড়ে সারাদিন সে পড়ে আছে নার্সিংহোমের ওয়েটিং রুমে। সপ্তাহখানেকেও কেশবের খুব একটা উন্নতি দেখা গেল না। একদিন অর্জুনকে হঠাৎ করে কেবিনে ডেকে পাঠালো নিউরো সার্জন ডক্টর ত্রিদীপ সান্যাল। ডক্টর সান্যাল এই শহরের অন্যতম সেরা নিউরো সার্জন। কেবিনের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো অর্জুন। স্যার আসবো? আসুন অর্জুনবাবু, বসুন। অর্জুন একটা চেয়ারে ত্রিদীপ সান্যালের মুখোমুখি বসল। অর্জুনবাবু, মিস্টার কেশবের ব্যাপারে কিছু কথা আপনার সাথে বলবার ছিল। প্রথমত, এরকম কেস আমার জীবনে খুব কম এসেছে, যেখানে কি হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি, কিন্তু কেন হচ্ছে সেটা ধরাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। ওনার মস্তিষ্কের এমআরআই করে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মস্তিষ্কের কিছু অংশ খুব সক্রিয় হয়ে উঠেছে, মানে যেগুলো সাধারণত মানুষের নিষ্ক্রিয় থাকে, এবং কিছু সক্রিয় অংশ নিষ্ক্রিয় হয়ে গেছে। এবং আশ্চর্যের বিষয় এই যে এই অবস্থাটা ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। কোনো ওষুধই খুব একটা কাজ করছে না। আরও দুটো জিনিস যেটা আমাকে খুব চিন্তায় ফেলে দিয়েছে, সেটা হলো ওর অ্যানিমিয়া। প্রথম দিন থেকেই ওর রক্তাল্পতা ছিল, কিন্তু এখন ঘাটতি অনেকটাই বেড়েছে। আর ঘাড়ের পেছনে একটা কালো রঙের ছোপ দ্রুত ছড়াচ্ছে। সম্ভবত পিগমেন্টেশন ঘটছে দ্রুত। তার মানে শরীরের মেলানিন অস্বাভাবিক আচরণ করছে। আর যাই হোক, এটা স্বাভাবিক স্ট্রোকের মতো কোনো ঘটনা নয়। তাহলে আর কি কোনো আশা নেই স্যার? মানে কিছু না কিছু তো একটা উপায় থাকবেই, তাই না? আর আপনি টাকা নিয়ে ভাববেন না স্যার, ওটা আমি সামলে নেব। দেখুন, ব্যাপারটা টাকার নয়, আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। অর্জুন আরও কিছুক্ষণ কেবিনে থেকে শুকনো মুখ নিয়ে বাইরে বেরিয়ে এলো। এক সপ্তাহ ছেলেটা নিজে থেকে কিচ্ছু খায়নি। স্যালাইন একমাত্র ভরসা। মহেশ ধীরে ধীরে অর্জুনের পাশে এসে দাঁড়ালো। দাদা, একটা কথা বলবো? বলুন। দাদা, আমার মনে হচ্ছে যেদিন রাতে কেশবদার এই ঘটনা ঘটে, সেই রাতে কেশবদা কোনো একটা বিষয় ভয় পেয়েছিল। আচ্ছা, তোমার এরকম কেন মনে হচ্ছে যে ও ভয় পেয়েছিল? ওই দিনই সন্ধ্যাবেলায় মান্নাবাবু সুইসাইড করেন। আমি সেই খবরটা দিতেই রাতের দিকে একবার কেশব দাদাকে ফোন করি। তখন দাদার গলা শুনে আমার মনে হয়েছে দাদা কোনো ব্যাপারে ভীত। কথাগুলো শুনল বটে অর্জুন, কিন্তু বিশেষ পাত্তা দিল না। ডাক্তাররা বলছে মস্তিষ্কে কোনো একটা রোগের কারণেই কেশবের এই হাল। সেখানে আতঙ্কের আলাদা কোনো তাৎপর্য আছে বলে মনে হলো না অর্জুনের।
ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যেটার প্রত্যাশা অন্তত অর্জুন করেনি। সামনের করিডোর থেকে একজন নার্স এগিয়ে আসলো অর্জুনের দিকে। এক্সকিউজ মি, আপনি মিস্টার কেশব সিনহার বাড়ির লোক? হ্যাঁ বলুন। হ্যাঁ, কেশব সিনহার জ্ঞান ফিরেছে আর উনি বারবার আপনার নাম নিচ্ছেন। ডক্টর আপনাকে একটু ডাকছেন। অর্জুন প্রায় দৌড়ে গিয়ে দাঁড়ায় কেশবের প্রাইভেট কেবিনের সামনে। ভেতরে তখন ডাক্তাররা তাকে দেখছে। ডক্টর ত্রিদীপ বাইরে এলেন। অর্জুনবাবু, একটা ভালো খবর আছে। সম্ভবত কেশব সব চিনতে পারছে, তবে এখনো পুরোপুরি সুস্থ বলা যায় না। আপনি একটু আসুন, দেখি আপনাকে চিনতে পারে কিনা। অর্জুন গিয়ে দাঁড়ায় কেশবের সামনে। কেশব হাত তুলে কিছু একটা বলার চেষ্টা করে। ঠিকভাবে বোঝা না গেলেও এটুকু বোঝা গেল যে কেশব তাকে চিনতে পেরেছে। অর্জুন একটু স্বস্তি পেল। ইনচার্জকে অনুরোধ করে রাতে কেশবের প্রাইভেট রুমের এক কোনায় রাত্রে কেশবের সাথে থাকার ব্যবস্থা করে নিল সে। প্রথমে একটু আপত্তি করলেও পরে রাজি হয়ে যায় ইনচার্জ। প্রাইভেট কেবিনের ভেতরে দেওয়াল ঘেঁষে একটা চেয়ার রাখা আছে, সেখানেই বসে রাত কাটাবে সে। একজন নার্স সর্বক্ষণ কেশবের সাথে আছে। রাত তখন গভীর। অর্জুন চেয়ারে বসে বসে ঢুলছে। ঠিক সেই সময় সে কেশবের গলা শুনতে পায়, খুব ক্ষীণ, অস্পষ্ট। সজাগ হয়ে তার দিকে তাকালো অর্জুন। হ্যাঁ, কেশব কিছু একটা বলার চেষ্টা করছে। বাইরে একটা নার্স আছে, তবে সেও নিজের জায়গায় বসে বসে ঘুমোচ্ছে। কেশবের কাছে এগিয়ে এলো অর্জুন। ডান হাত তুলে আরেকটু কাছে আসার জন্য ডাকে কেশব। অর্জুন একটু ঝুঁকে পড়ে কেশবের সামনে। কেশবের মাত্র দুটি কথা বুঝতে পারে অর্জুন। বাকি কথাগুলো খুব অস্পষ্ট, কিন্তু তার কথা শেষ হতে না হতেই আবার খিঁচুনি শুরু হয় কেশবের। অর্জুন দৌড়ে যায় সামনের নার্সের দিকে। এক্সকিউজ মি, আপনি একবার তাড়াতাড়ি ডাক্তারকে খবর দেবেন প্লিজ। পেশেন্টের আবার খিঁচুনি শুরু হয়েছে। নার্স একবার উকি মেরে দেখে সঙ্গে সঙ্গে ইমার্জেন্সি বাটনে চাপ দিল। মিনিট খানিকের মধ্যে সেখানে এসে পৌঁছলেন ডক্টর সুগত বসু। অর্জুনকে বাইরে অপেক্ষা করতে বলে কেবিনে ঢুকে গেলেন। অর্জুনের তখন অন্য একটা কথা মনে হচ্ছে। মহেশ বলল, কেশব কোনো একটা কারণে সম্ভবত ভয় পেয়েছিল। যদি কথাটা সত্যি হয় তাহলে কারণটা কি? আর ডায়েরির কথা কি বলল কেশব? ওটা কি নিছকই ভুল বকা, নাকি এই কথার আলাদা কোনো তাৎপর্য আছে? চিকিৎসক কেশবকে ঘুমের ওষুধ দিয়েছে। নার্স এসে বলে গেছে অর্জুন আর যাতে ভিতরে না যায়। অর্জুন খানিকক্ষণ চুপ করে বসে থাকে। তারপর কি মনে হতে নার্সিংহোম থেকে বেরিয়ে বাইকটা নিয়ে কেশবের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির চাবি অর্জুনের কাছেই ছিল। কেশবের বাড়ি পৌঁছে সঙ্গে সঙ্গে দোতলায় উঠে এসে পাগলের মতো ড্রয়ারগুলোতে খুঁজতে লাগলো অর্জুন। একে একে ডেস্কের প্রত্যেকটা ড্রয়ার খুঁড়ে ফেলল সে। শেষ ড্রয়ারটা খুলতেই তার চোখে পড়ল একটা লাল রঙের ডায়েরি। সঙ্গে সঙ্গে সেটাকে হাতে তুলে নেয়। প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে মাঝের পৃষ্ঠা অবধি পুরোটাই ভর্তি আছে কেশবের জীবনের বিভিন্ন মুহূর্তের রেকর্ড দিয়ে। বিশেষ কিছু না, পুজোর ভ্যাকেশন, বিভিন্ন ধরনের অ্যান্টিক এবং তার ফিচার, এই সমস্ত দিয়ে ভর্তি পাতার পর পাতা। অর্জুন দ্রুত চলে যায় শেষের কয়েক পাতায়। দু একটা পাতা উল্টাতেই চোখে পড়ল বীরভূম যাওয়ার অভিজ্ঞতার রেকর্ড। এখানে একটা জায়গায় হাতের লেখাটা কেমন যেন পাল্টে গেছে। চোখ বুলোতে বুলোতে কৌতূহলবশত এক নিঃশ্বাসে পুরোটা পড়ে ফেলল সে। যদিও সেখানে স্টোররুমের ঘটনার কোনো বর্ণনা নেই, দেওয়া সম্ভব ছিল না, কারণ সে সময় কেশব পায়নি। কিন্তু যা কিছু এখানে লেখা আছে আদৌ কি সেটা বিশ্বাসযোগ্য? প্রথমে সে ভাবে পুরোটাই কেশবের মস্তিষ্কের ভ্রম, এই রোগীটি পূর্ব উপসর্গ। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়িয়ে সবে বাইরে বের হতে যাবে, ঠিক সেই সময় তার চোখ আটকে গেল ছোট্ট মূর্তিটাতে। সেই মূর্তির যেটার বর্ণনা দেওয়া আছে কেশবের ডায়েরিতে, মূর্তিটা হাতে তুলে নিয়ে দেখতে থাকে অর্জুন। অদ্ভুত তো, ডায়েরিতে লেখা আছে কেশব এটাকে ফেলে দিয়েছিল, তাহলে মূর্তিটা অদ্ভুত মায়া জড়ানো। কি মনে হতে অর্জুন নিজের সাথে ওটাকে নিয়ে নেয়। যদি সত্যি এটার কোনো অলৌকিক ক্ষমতা থেকে থাকে তাহলে একটু খোঁজ খবর নেওয়া যাবে। অর্জুন আবার ফিরে আসে নার্সিংহোমে। কেশব আবার আনকনশাস হয়ে পড়েছে। নার্সিংহোমের ডান দিকের ফুলের বাগানের একটা বেঞ্চে বসে সিগারেট ধরালো অর্জুন। হঠাৎ তার মনে হলো একবার দেবব্রতদার সাথে কথা বললে কেমন হয়। দেবব্রত রায় অর্জুনের ইতিহাসের অধ্যাপক ছিলেন। অ্যান্টিক নিয়ে তার একটা আলাদা মোহ ছিল, তবে তিনি কেশবের মতো ব্যবসায় নামেনি, কিন্তু জ্ঞান ছিল অপরিসীম। একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত কল করে অর্জুন। হ্যালো, হ্যাঁ বলো অর্জুন, বহুদিন বাদে
কি মনে করে? অর্জুন যতটা সম্ভব গুছিয়ে সবটা বলল। আচ্ছা, তুমি এক কাজ করো, আমাকে কাল একবার ফোন করো, আমি দেখছি। আর হ্যাঁ, মূর্তিটার ছবিটা একবার পাঠাও। আচ্ছা, রাখছি তাহলে। অর্জুন সঙ্গে সঙ্গে মূর্তিটা বের করে একটা ছবি তুলে পাঠালো। দুটি ব্লুটিক জানান দিচ্ছে যে দেবব্রত বাবু দেখেছেন, যদি পারে এই মানুষটাই পারবে। এদিকে আরেকবার ডক্টর ত্রিদীপের কেবিন থেকে ঘুরে এসেছে অর্জুন। পিগমেন্টেশন আরও বেড়েছে, মস্তিষ্কের কিছু জায়গায় ব্লাড জমেছে, সম্ভবত সার্জারি করতে হবে। যদি সব আজ রাতে ঠিক থাকে তাহলে কাল সকালেই সার্জারি করা হবে। অর্জুন ক্যাশ কাউন্টারে এসে ডিউ পেমেন্ট মিটিয়ে বাইরে বেরিয়ে একটা লম্বা নিঃশ্বাস নিল। একটু হাঁটলে ভালো লাগবে, এই ভেবে নার্সিংহোমের দক্ষিণ দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলো সে। পূর্ণিমার আলোতে রাস্তা দেখতে কোনো সমস্যা হচ্ছে না, রাস্তার দুধারে ফুল গাছ দিয়ে সাজানো। হঠাৎ দক্ষিণ দিকের বিল্ডিংটার দিকে নজর পড়ল। এই নার্সিংহোমের এক্সটেন্ডেড অংশ, তবে এই বিল্ডিংটা মেইন বিল্ডিংয়ের মতো বড় না, দুতলা। আরেকটু কাছে এগিয়ে এলো অর্জুন। ক্লাবসেবেল গেট খোলা, সামনে কোনো পাহারাদার নেই। দোতলার একটা ঘরে চোখ পড়ল অর্জুনের। একটা হলুদ আলো জ্বলছে আর নিভছে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। কারেন্টের কোনো সমস্যা হলো নাকি? একটা কৌতূহল কাজ করলো অর্জুনের মধ্যে। সে বিল্ডিংটার ভিতরে ঢুকল। আশ্চর্যের বিষয়, কোনো স্টাফ নেই, কিন্তু আলো জ্বলছে প্রত্যেকটা ঘরে। প্রত্যেকটা ঘরের উপরের প্লেটে চোখ বোলালো অর্জুন। কোনোটা প্যাথোলজি, কোনোটা স্ক্যান রুম। আস্তে আস্তে উপরে উঠে আসে অর্জুন। যে ঘরটাতে আলো জ্বলছিল সেটার সামনে এসে দাঁড়ালো। কাচের জানালাটা দিয়ে দেখা যাচ্ছে একটা মেয়ে, সম্ভবত স্টাফ, সে দাঁড়িয়ে আছে সুইচ বোর্ডের সামনে আর ক্রমাগত টিপে চলেছে লাইটের অন অফের সুইচ। এই জন্যই আলো নিভছে আর জ্বলছে। কি ব্যাপার, কি মাথা খারাপ নাকি? দরজাটা হালকা চাপ দিয়ে খুলে ফেলল সে। আলোটা দপদপ করছে ক্রমাগত। ঘরটা অস্বাভাবিক রকমের ঠান্ডা এবং স্যাঁতস্যাঁতে। অস্বস্তি লাগলো অর্জুনের। এই যে শুনছেন, কি হলো কি আপনার? মেয়েটির পায়ে একটা হাত দিয়ে আলতোভাবে ডাকল সে। হঠাৎ সেই মেয়েটি পেছন ফিরে তাকালো। এ কি দেখছে অর্জুন? মেয়েটির মুখ অস্বাভাবিক রকমের সাদা, রক্তশূন্য, মুখে মৃত্যুর মতো ঠান্ডা একটা হাসি, চোখের মনি সম্পূর্ণ কালো আর চোখের কোণ বেয়ে নেমে আসছে কাঁচা রক্ত। অর্জুন রুদ্ধশ্বাসে পেছনের দিকে দৌড়লো। দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ল। পেছনে তাকাতেই একটা প্লেট দেখতে পেল সে। মর্গ। সে অজান্তেই আগুনে আকৃষ্ট পোকার মতো মর্গে এসে উপস্থিত হয়েছিল। সে এক নিঃশ্বাসে ছুটে আসে মেন বিল্ডিংয়ের ভিতরে। এখানে মানুষজন আছে। খানিকটা নিরাপদ অনুভব করল সে। নিজের অবস্থা যথাসম্ভব চাপা দেওয়ার চেষ্টা করল। এয়ার কন্ডিশনের ভিতরেও সে ঘেমে উঠল। এখন আর সন্দেহ নেই যে এই মূর্তিটার মধ্যে কিছু একটা আছে। এমন কোনো ইতিহাস আছে যেটা না জেনে এই মূর্তিটা নিয়ে কেশব মস্ত বড় ভুল করেছিল। কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় কি? তাহলে কি তারও রেহাই নেই? আদৌ তার এখন কি করা উচিত সেটাই বুঝে উঠতে পারছে না সে। এসব ভাবতে ভাবতেই ওখানে ঘুমিয়ে পড়ল অর্জুন। যখন ঘুম ভাঙল তার, তখন ভোর। সার্জারি কখন হবে জিজ্ঞেস করতে গিয়ে জানতে পারল কেশবের প্রবল জ্বর এসেছে, তাই আজকে সার্জারি হবে না। কিছুক্ষণ পর অফিসিয়ালি সেটা জানিয়ে দেওয়া হবে। বিপদ পিছু ছাড়ছে না। মোবাইল বেজে উঠল অর্জুনের। স্ক্রিনে দেবব্রত স্যার নামটা দেখতে পেয়েই তড়িঘড়ি রিসিভ করল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। শোনো, এই মূর্তিটা নিয়ে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস পেয়েছি, বুঝলে? তুমি 10টা নাগাদ আমার বাড়ি চলে এসো। আর হ্যাঁ, আমি বাড়ি বদলেছি, ঠিকানা পাঠাচ্ছি, ওটা দেখে চলে এসো। তোমার নার্সিং হোমের থেকে বেশি দূরে নয়, মিনিট 20 লাগবে। ফোনে এতটা বলা যাবে না। আচ্ছা আচ্ছা স্যার, আমি আসছি। ভোর থেকে আস্তে আস্তে সকাল হচ্ছে। নির্মল আকাশ, কিন্তু অর্জুনের চারিদিক জুড়েই শুধু যেন কালো মেঘ জমা হচ্ছে। প্রত্যেক মুহূর্তে একটা মহাজাগতিক ষড়যন্ত্রে আটকা পড়ছে সে। খুব ক্লান্ত লাগছে। দুবার গিয়ে ডক্টরের সঙ্গে কথা বলে এসেছে অর্জুন। আজকে সার্জারি হবে না। জ্বর কমছে না, মেডিসিন কম রেসপন্স করছে, আশা কমছে ধীরে ধীরে। সকাল সকাল প্রিয়া, মহেশ এবং কেশবের দোকানের বেশিরভাগ কর্মচারীরা চলে এসেছে। ভালোই হয়েছে অর্জুনের, একবার স্যারের সঙ্গে দেখা করতে হবে।
ক্যান্টিন থেকে 1 কাপ চা নিয়ে চুমুক দিল অর্জুন। মাথা যন্ত্রণা করছে তার, কয়েকদিনে চোখমুখ অনেকটাই বসে গেছে। সামনের কাঁচের দরজার দিকে চোখ পড়ল অর্জুনের। সেখানে ফুটে উঠেছে তার প্রতিবিম্ব, আর সেই প্রতিবিম্বে তার একার মুখ নেই, সেখানে ফুটে উঠেছে আর একটা মুখ, তীব্র না, আবছা। সেটা অর্জুনেরই মুখ, কিন্তু সেই মুখে কোনো প্রাণের অস্তিত্ব নেই। ভাবলেশীন মরা মাছের মতো চোখ। অর্জুনের গলা থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো। হে কি? পাশের ক্যান্টিন থেকে একজন ছুটে বেরিয়ে এলো। কি হলো দাদা? হ্যাঁ, না না না, কিছু না কিছু না, ঠিক আছে, সব ঠিক আছে, সরি। নিজের স্নায়ুর উপর একটু নিয়ন্ত্রণ ফিরে পেয়ে চেয়ারে চুপ করে বসলো অর্জুন। ওই মূর্তিটা এখনো সে বয়ে বেড়াচ্ছে। একটা পাগলাটে লোক কখন এসে তার পাশে বসেছে সেটা অর্জুন দেখেনি। হঠাৎ সে চিৎকার করে উঠল, ফেলে দে, ফেলে দে, ওটা ফেলে দে, তুইও মরবি, তুইও মরবি। মৃত্যু, ওই তো মৃত্যু এগিয়ে আসছে, মৃত্যু এগিয়ে আসছে। ফেলে দে, ফেলে দে, ফেলে দে, ওটা ফেলে দে, তুইও মরবি, ফেলে দে, ফেলে দে, ফেলে দে। এত জোরে সে কথাগুলো বলল যে সবাই তার দিকে তাকালো। পাশ থেকে কি একটা বলে উঠল, এই খ্যাপাটা আবার এসেছে, দূর কর ওটাকে। সঙ্গে সঙ্গে গার্ড এসে তাকে টানতে টানতে নিয়ে গেল। কি বলল লোকটা? দেখে খ্যাপা মনে হলেও কথাগুলোতে অন্যরকম সুর ছিল। মনোবল আস্তে আস্তে কমছে অর্জুনের। নিজের বাইকটা নিয়ে সে বেরিয়ে পড়ল দেবব্রত স্যারের বাড়ি। বেল বাজাতেই দেবব্রত স্যার নিজেই এসে দরজা খুললেন। কাঁচা পাকা দাড়ি, মাথায় টাক, তার তীক্ষ্ণ দৃষ্টিতে বুদ্ধির ছাপ স্পষ্ট। এসো অর্জুন, চলো আমরা স্টাডি রুমে গিয়ে বসি। স্টাডি রুমের একটা সোফায় গিয়ে বসল অর্জুন। এক ঘর ঠাসা বইয়ের মধ্য থেকে একটা বই টেনে এনে অর্জুনের সামনে রাখা বেলজিয়াম টেবিলটার উপর ফেলল দেবব্রত স্যার। বইটার নাম বীরভূমের ইতিহাস, লেখকের নাম জ্যোতির্ময় সেন। বইটা হাতে তুলে নিল অর্জুন। দেবব্রত স্যার এবার বলতে শুরু করলেন, বইটা পড়ে দেখো। আমি তোমাকে সংক্ষেপে বলি। কাল তোমার ফোন পাওয়ার পর আমি এই বিষয়ে খোঁজ চালাই। আমার একটা বন্ধু বর্তমানে ইতিহাসের রিসার্চার, তাকে সব খুলে বলি। সে তেমন কোনো তথ্য দিতে না পারলেও এমন একটা কথা বলে যাতে আমার সমস্যার সমাধান হয়ে যায়। আমরা যখন দিল্লি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করি তখন আমাদের আরেকজন ক্লোজ কমন ক্লাস ফ্রেন্ড ছিল, তার নাম জ্যোতির্ময়। খুবই মেধাবী ছিল। তো সেও রিসার্চের দিকে এগিয়েছিল এবং বছর 5 আগে সে একটা বই লেখে বীরভূম নিয়ে। সেটাতে কিছু কাজের তথ্য থাকলেও থাকতে পারে। আমার মনে পড়ল যে ওই বইটা ওই সময় জ্যোতির্ময় আমাকে পাঠিয়েছিল কুরিয়ার করে। এই সেই বই। কাল রাতে এই বইটা পড়ে বুঝলাম কেন তোমার বন্ধু কেশব এই মূর্তিটির মোহ ত্যাগ করতে পারেনি। এই মূর্তিটি কেন্দ্র করে একটা খুব প্রচলিত মিথ আছে, কিন্তু এইটা শুধু মিথ হিসেবেই ছিল, এর বাস্তব সত্যতা নিয়ে সন্দেহ ছিল। কিন্তু এই মূর্তি এবং তাকে কেন্দ্র করে তোমাদের সাথে যে ঘটনা ঘটল সেটা এই মিথের সত্যতা প্রমাণ করে। যাই হোক, আসল কথায় আসি। ঘটনাটা বুঝতে গেলে আমাদের ফিরে যেতে হবে পাল বংশের সময়। সেই সময় বীরভূম সহ গোটা বাংলা শাসন করছেন দ্বিতীয় মহেন্দ্র বর্মন। আর বিশেষভাবে বীরভূমের শাসনভার এবং খাজনা আদায়ের দায়িত্বে আছেন কুমার বল্লভ। কিন্তু দ্বিতীয় মহেন্দ্র বর্মনের গলার কাঁটা হয়ে যায় প্রতিহাররা। প্রতিহার বংশ হয়ে ওঠে পালদের প্রধান বিরোধী। এই রকম রাজনৈতিক পরিস্থিতিতে হঠাৎ একদিন মধ্যরাতে চুপিসারে বীরভূমের উপর থাবা বসায় বিশ্বাসঘাতক মিহির গোস্বামী নামের আর এক জমিদারের সেনা। যদিও সেনার আর অস্ত্রের যোগান প্রতিহাররাই দিয়েছিল। এরপর কুমার বল্লভকে গদি থেকে সরিয়ে সেই গদিতে বসেন মিহির গোস্বামী। এই খবর মহেন্দ্র বর্মনের কানে যায়। তিনি অপমানে ফুটতে থাকেন, কিন্তু সেনাবল দিয়ে বীরভূমের পুনরুদ্ধার করার চেষ্টা তিনি করলেন না। অন্য কৌশল গ্রহণ করলেন মহেন্দ্র বর্মন। তার তীক্ষ্ণ সভাসদদের মধ্যে একজন হলেন সিকি হুন। তার তন্ত্রবিদ্যা থেকে শুরু করে গুপ্তবিদ্যায় পর্যন্ত দক্ষতা ছিল ব্যাপক। সনাতন ধর্ম,
বুদ্ধ ধর্ম থেকে শুরু করে অনেক ধর্মের জ্ঞান ছিল তার। তাকেই এই কাজের ভার দিলেন মহেন্দ্র বর্মন। তিনি তার বুদ্ধি আর জ্ঞানের সংমিশ্রণে গড়ে তুললেন এক মারণতন্ত্র। সে অস্ত্র মানুষকে শেষ করে ফেলবে ধীরে ধীরে। সেই অস্ত্রটি হলো এই মূর্তি। মূর্তির একদিকে আবেদনময়ী শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন সেকুবাস, আর অন্যদিকে আছেন বৌদ্ধিক পৈশাচিক উপদেবতা মারা। সেকুবাস হল যৌনতার উল্লাসের রূপ। সেকুবাস প্রথমে তার শিকার নির্বাচন করে, তারপর আকৃষ্ট করে এবং তারপরে তাকে নিয়ে যায় মৃত্যু অবধি। আর উপদেবতা মারা তার পৈশাচিক ক্ষমতা দিয়ে সেই শিকারকে গ্রাস করে। এই মূর্তিকে শিকিহুন কুমারী মেয়ের বলির রক্ত দিয়ে জাগিয়ে তোলেন। দুই প্রকার শক্তির মিশ্রণের ফলে এই মূর্তির ক্ষমতা অপরিসীম। যার কাছে বেশি দিন এই মূর্তি থাকবে তার মৃত্যু নিশ্চিত। তবে সাহস যার যত বেশি, সে তত দিন মৃত্যুকে দূরে রাখতে পারবে। তারপর মহেন্দ্র বর্মন এই অস্ত্র কুমার বল্লভের হাত দিয়ে নতুন বন্ধুত্বের সওগাত হিসেবে পাঠিয়ে দেয় জমিদার গোস্বামীর হাভেলিতে। কুমার বল্লভ তার জন্য বন্ধুত্বের সওগাত এনেছে শুনে একটু অবাক হয় গোস্বামী। সে ভেবেছিল হারানো জমি উদ্ধার করার জন্যই হয়তো সৈন্য নিয়ে আসবে। মহেন্দ্র বর্মনকে হুট করে রাগানো ঠিক হবে না, তাই তিনি সওগাত গ্রহণ করলেন। আর মহেন্দ্র বর্মন এইটুকুই চেয়েছিলেন, বাকি কাজ করে দেবে ওই মূর্তি। ঠিক তাই হলো। কিছুদিনের মধ্যে মিহির গোস্বামী পাগল হতে শুরু করলেন। এলাকা জুড়ে শুরু হলো মৃত্যুর তাণ্ডব। মহামারী থাবা বসালো। শেষমেশ একদিন মিহির গোস্বামী আমধারার জমিদার বাড়ির পিছনে আমবাগানে আত্মহত্যা করলেন। প্রতিহার আর কোনো আক্রমণ করার সাহস করতে পারেনি। কুমার বল্লভ আবার আমধরা তথা বীরভূমের প্রধান জমিদার হয়ে ওঠেন, তাও আবার কোনো রকম রক্তক্ষরণ ছাড়া। কিন্তু সেই মূর্তি জমিদার বাড়িতেই ছিল, অর্থাৎ বিপদ এখনো বর্তমান। নিজের অস্ত্রে নিজের খুন হওয়ার সম্ভাবনা আছে। অগত্যা বাঁচতে একটা উপায় বের করা হয়। শিকিহুনের পরামর্শে একটি কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়। 10টি পাঁঠা বলি দিয়ে পুজো শুরু হয়। রক্তে ভেসে যায় মন্দির চত্বর, আর মন্দিরের পিছনের পবিত্র ভূমিতে মন্ত্র পড়ে পুঁতে দেওয়া হয় ওই মূর্তিটি। অনেক পরে ওই তোমার বন্ধুকে যে পুরোহিত মূর্তিটি দিয়েছিল, তিনি এই মাটি খুঁড়তে গিয়েই খুঁজে পান, আর সেখান থেকেই বিপত্তির শুরু। আর হ্যাঁ, আর একটা তথ্য দিয়ে রাখি, আমি খবর নিয়ে জানতে পেরেছি ওই পুরোহিত কাল ভোরে আত্মহত্যা করেছেন। সবগুলো মৃত্যু এক সূত্রে গাঁথা। এতক্ষণ হতভম্বের মতো শুনছিল অর্জুন। এবার সে মুখ খুলল। আচ্ছা, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? কিচ্ছু করার নেই? কারণ এরকম চলতে থাকলে আমি তো আর বেশি দিন বাঁচব না। আমি জানি সেই প্রেতের বিষ নজর এবার আমার ওপর পড়েছে। আমি জানি তার পরবর্তী শিকার আমি নিজে। দেবব্রত স্যার কিছুক্ষণ ভাবলেন। দেখো, আমি নিজে বিশ্বাস করতাম না এসব, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বিশ্বাস না করে উপায় নেই। শোনো, তোমাকে আমি একজনের ঠিকানা দিচ্ছি। বিশ্বেশ্বর সিংহ, খুব নাম করা তন্ত্রসাধক, কিন্তু দেখলে বোঝার উপায় নেই। একটা কোম্পানির বড় একটা পদে চাকরি করেন। তোমার কথা আমি আগে থেকেই বলে রেখেছি, ও কিছু একটা করবেই। এক্ষুনি তার কাছে যাও। এখন প্রত্যেক মুহূর্তেই তোমার বিপদ। কেশবের জীবন মৃত্যু তোমার উপর নির্ভর করছে। আমার যখন বিশ্বেশ্বর মহারাজের সঙ্গে দেখা হয়, তখন আমি সবে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। বিশ্বেশ্বর তখন আমার থেকে 1 বছরের সিনিয়র ছিল। ওর সাথে আমার ভালোই বন্ধুত্ব হয়ে গেছিল, কিন্তু হঠাৎ ও ইউনিভার্সিটি ছাড়ে। অনেক বছর আমার সাথে কোনো যোগাযোগ ছিল না। বছর 5 আগে আমার এক আত্মীয়ের বাড়িতে ওকে দেখি। ওখানে সবাই ওকে ভগবান সেবা করছিল। আমি বেশ অবাক হই। পরে জানতে পারি ওদের ছোট মেয়ে নাকি একদিন পড়তে গিয়ে আর ফেরেনি। পরে উদ্ধার হয় কবরস্থানের মধ্যে। বাড়িতে নিয়ে আসার পর শুরু হয় বিপত্তি। সেই মেয়ে নাকি এখন ছেলেদের গলায় কথা বলতে থাকে, কাঁচা মাংস খাবার জেদ করে, আরও কত কি।
ডাক্তার মনোবিদ কিচ্ছু করতে পারেনি। বিশ্বেশ্বর নাকি সেই মেয়েকে সুস্থ করে। ওই বিয়ে বাড়ির পর থেকে আবার আমার সাথে যোগাযোগ শুরু হয়। কাল যখন ওকে তোমার কথা বলি, তখন আমাকে ও আশ্বাস দেয় যে সে সর্বস্ব দিয়ে চেষ্টা করবে। আমার মনে হয় ও তোমাকে নিশ্চয়ই কোনো রাস্তা বলতে পারবে। এছাড়া আমি তো আর কোনো উপায় দেখছি না। অর্জুন ঠিকানা নিয়ে তৎক্ষণাৎ রওনা দিল। ঘণ্টাখানেকের পথ। তার ফোন আসছে বারবার। ফোনটা রিসিভ করে সে। হসপিটাল থেকে একটা অফিসিয়াল ইনফরমেশন। কেশবের মস্তিষ্কের অবস্থার অবনতি হচ্ছে। আজ রাতেই অপারেশন টেবিলে নিয়ে যেতে হবে। অর্জুনকে তাড়াতাড়ি যেতে বলা হয়েছে, কিন্তু অর্জুনের দায়িত্ব এখন অনেক বেশি। সে ফোন সুইচ অফ করে বাইকের গতি বাড়ালো। অর্জুন শহরের বাইরে চলে এসেছে। এলাকাটা তুলনামূলক নির্জন। ঠিকানা দেখে একটা বড় গেটের সামনে বাইক থামালো অর্জুন। ঠিকানা অনুযায়ী এই বাড়িটাই। দরজার কলিং বেল টিপতেই ধুতি পাঞ্জাবি পরিহিত একজন ভদ্রলোক বেরিয়ে এলেন। দীর্ঘ চেহারা, তবে শহুরে মানুষের ছাপ চেহারায় স্পষ্ট। অর্জুনকে ইতস্তত করতে দেখে বললেন, আপনি যাকে খুঁজছেন আমি সেই লোক। ভিতরে আসুন অর্জুন বাবু। লোকটার চেহারা দেখলে ভক্তি হয়, প্রাণে আশার সঞ্চার হয়। অর্জুন তার হাত জড়িয়ে ধরল। শুনুন, আপনি আপনি কিছু একটা করুন, আমাকে বাঁচান। এই মৃত্যুর সাথেই অসম লড়াই আমি করতে চাই না। আমাকে বাঁচান, আপনি কিছু একটা করুন। আমি কিছু করতে পারবো না। যা করতে হবে তোমাকেই করতে হবে। আমি শুধু সাহায্য করব। তবে অপেক্ষা করতে হবে। রাত 12টার আগে কিছু করা যাবে না। মধ্যরাত এ কাজের সঠিক সময়। সব সরঞ্জাম তৈরি আছে। এই বলে দরজা বন্ধ করলেন বিশ্বেশ্বর সিংহ। শুনুন, আমাদের হাতে অত সময় নেই। মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করলে কেশব... কথাটা শেষ করতে পারল না অর্জুন। তার আগেই বিশ্বেশ্বর মহারাজ বলে উঠলেন, তোমার বন্ধুর কিচ্ছু হবে না, হতে দেব না। তুমি এখন থেকে নির্জলা থাকবে। এই নাও পোশাক, স্নান করে পরে নাও। পুরোটাই অসহ্য লাগছিল অর্জুনের, কিন্তু কিছু করার নেই। এই দুর্যোগের মুহূর্তে এইটুকু ভরসা দেওয়ার লোকও নেই। আচ্ছা, আপনি কি তান্ত্রিক? না, অত ক্ষমতা আমার নেই। বিপদে পড়া মানুষের জন্য কিছু করতে পারলে ভালো লাগে, তাই তোমার কথা শুনে সাহায্য করার চেষ্টা করেছি মাত্র। যদিও সফলতা শুধুমাত্র দিতে পারেন মা তারা। আমি নিমিত্ত। যাও, স্নান করে নাও। আর কিচ্ছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করল না অর্জুনের। যন্ত্রচালিত পুতুলের মতো স্নানঘরে নতুন বস্ত্র গায়ে চাপালো। একটা ঘরে অর্জুনকে নিয়ে যাওয়া হলো। অর্জুন এরকম রহস্যময় ঘর কখনো দেখেনি। সব ধর্মের আয়াত, দোহা, মন্ত্র লেখা আছে দেওয়ালের গায়ে। বিশ্বেশ্বর মহারাজ ঘরের মাঝখানে আলতা দিয়ে তারার মতো কিছু একটা আঁকল, আর তার চারিদিকে গোল করে বানালো রক্ষণ গণ্ডি। 10টা মোমবাতি গোল করে রাখা হলো। এবার শুরু হলো মন্ত্রশুদ্ধি। বিভিন্ন অজানা মন্ত্রের উচ্চারণ করতে লাগলেন বিশ্বেশ্বর মহারাজ। এইসব ভাষা অর্জুন কোনোদিনও শোনেনি। একটু থামলেন বিশ্বেশ্বর মহারাজ। অর্জুন ডান হাত বাড়িয়ে দিল। তিনি একটি তাবিজ পরিয়ে দিলেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হলো এক ঠান্ডা যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ স্বয়ং মৃত্যু। বিশ্বেশ্বরবাবু আর অর্জুন মুখোমুখি বসে। তাদের মাঝখানে একটা চেকার বোর্ড, তার পাশে রাখা জ্বলন্ত হোমের আগুন। সেই আগুন চন্দনের কাঠ দিয়ে জ্বালিয়ে রাখা হচ্ছে প্রতি মুহূর্তে। মূর্তিটা দাও। অর্জুনকে নির্দেশ দিলেন বিশ্বেশ্বরবাবু। তার কণ্ঠে দৃঢ় প্রতিজ্ঞা। মূর্তি হাতে নিয়ে একটা লাল কাগজ মুড়ে দিলেন তিনি। লাল কাগজে হনুমান চালিসা বহুবার লেখা। ঘরের এক কোণায় বসানো আছে কালী বিগ্রহ। তার পায়ের কাছে একবার ঠেকিয়ে মূর্তিটা সম্পূর্ণ মুড়ে ফেললেন লাল কাগজে। অর্জুনের চারিদিকে একটা গণ্ডি কেটে দিয়েছেন তিনি। হঠাৎ মনে হলো চারিদিকে অন্ধকার হতে শুরু করেছে একটু একটু করে। একটা চাপা গর্জন ঘরের আশেপাশে ধ্বনিত হতে লাগলো। অর্জুনের ভয় লাগছে, কিন্তু গণ্ডির বাইরে বেরোনোর উপায় নেই। বিশ্বেশ্বরবাবু তার কাছে এগিয়ে এলেন। মূর্তিটা তার সামনে রাখলেন। একটা হাওয়ার ঘূর্ণি চলছে ঘরটার মধ্যে। চিলের অস্থি দিয়ে তৈরি হাতুড়ি এগিয়ে গেলেন অর্জুনের কাছে। আঘাত করে টুকরো টুকরো করে দাও, জ্বালিয়ে দাও, শেষ করে দাও অভিশাপ। ছাদ থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। আষ্টে গন্ধটা ফিরে এসেছে। হঠাৎ চোখ খুলে ওপরের দিকে তাকালো অর্জুন। ছাদে উল্টো হয়ে ঝুলছে একটা বিভৎস দেহ।
মুখের ফাঁক দিয়ে বেরিয়ে আছে দুভাগে বিভক্ত একটা জিভ। চোখ ভাঁটার মতো জ্বলছে। অর্জুন হাতুড়ি তুলে আঘাত হানল। একটা, দুটো, তিনটে। ঠিক তখনই অসাবধানবশত লাল কাগজ কিছুটা সরে যায়। বন্য হায়নার হাসির মতো একটা বুক কাঁপানো আওয়াজ ধেয়ে আসে অর্জুনের দিকে। অর্জুন, সাবধান! শুধু এই কথাটাই বলতে পারল বিশ্বেশ্বর মহারাজ। আর ঠিক তার পরের মুহূর্তেই ওই অন্ধকারের জটলা ধারণ করলো একটা হিংস্র অবয়ব। এক ধাক্কায় বিশ্বেশ্বরকে মাটিতে ফেলে দিল সেই ছায়া। অর্জুন হাতুড়ির বাড়ি চালিয়েই যাচ্ছে ক্রমাগত। একটু একটু করে টুকরো হচ্ছে মূর্তিটা। ঠিক সেই সময় একটা ধারালো ছুরি ছুটে আসে বিশ্বেশ্বরকে লক্ষ্য করে, বসে যায় তার বুকের এক পাশে। অর্জুন আর্তনাদ করে ছুটে গেল বিশ্বেশ্বর বাবুর দিকে। গণ্ডিতে ফিরে যাও, গণ্ডিতে ফিরে যাও! প্রবল যন্ত্রণার মধ্যে কথাগুলো বলে বিশ্বেশ্বর বাবু। অর্জুন বুঝতে পারে সে ভুল করে ফেলেছে। হঠাৎ চোখ যায় ছাদে। উল্টো হয়ে ঝুলছে একটা মূর্তি, জিভ দুটো সাপের মতো ছেঁড়া। অর্জুন লাফ দিয়ে গুন্ডিতে ঢুকতে চায়, কিন্তু কিছু একটা তার পা টেনে ধরে। সে আস্তে আস্তে গুন্ডি থেকে দূরে সরে যাচ্ছে। বিশ্বেশ্বর বাবুর হাত পা অসাড় হয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গঙ্গা জলের কথা। তার হাতের কাছেই আছে। সে গঙ্গা জল তুলে ছুঁড়ে মারেন মূর্তিটার দিকে। মুহূর্তের জন্য ছাড়া পায় অর্জুন। সে বুকে হেঁটে গণ্ডির কাছে এসে পৌঁছয়। আবারও একটা আঘাত বসায় মূর্তিটায়। বাতাস হুঙ্কার দিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের চার কোণে। বজ্রপাতের শব্দ আসছে বাইরে থেকে। ঘরের আসবাবপত্রের উপর আর মাধ্যাকর্ষণ কাজ করছে না, সেগুলো ভেসে বেড়াচ্ছে শূন্যে। ঘরের মেঝেতে শুয়ে আছে একটা প্রকাণ্ড কালচে সাপ। সেটা এগোচ্ছে বিশ্বেশ্বরের দিকে। গোলার মতো কিছু ছুটে আসছে তার দিকে। হাতে সময় কম। হোমের যজ্ঞের মধ্যে মূর্তিটার টুকরো ফেলে দিল অর্জুন। একটা প্রচণ্ড জোরে বজ্রপাত। অর্জুন জ্ঞান হারালো। যখন চোখ খুলো তখন সে হাসপাতালে। তার মুখের দিকে তাকিয়ে আছে দেবব্রত স্যার। দেবব্রত স্যার ঠিক সময়ে গিয়ে বিশ্বেশ্বরবাবু এবং অর্জুনকে হাসপাতালে নিয়ে এসেছে। ইশারায় কেশবের কথা জিজ্ঞাসা করল অর্জুন। কেশব ভালো আছে। চিকিৎসকেরা এটাকে মিরাকেল বলছেন। তার সার্জারি সাকসেসফুল 100%। কিন্তু তার থেকে বড় কথা, তার মস্তিষ্কের গঠন নাকি আবার নিজে থেকেই ঠিক হচ্ছে, যদিও পিগমেন্ট আছে এখনো। অর্জুন বুঝতে পারল সে পেরেছে। একটা ইতিহাসের ছোবল থেকে মুক্তি ঘটেছে তাদের। বিশ্বেশ্বরবাবু আসলে একজন সাধক। তিনি বাইরের লোকের কাছে সাধারণ হলেও এরকম বিপদে তিনি ঈশ্বর না হলেও তার থেকে খুব একটা কম কিছু নয়। নিজের প্রাণ বিপন্ন করে ঝাঁপিয়ে পড়তে পারে কজন। তবে এই ঘটনার পর থেকে কেশবের জীবনে একটা বড় পরিবর্তন এসেছে। সে অ্যান্টিক নিয়ে কাজ করা ছেড়ে দিয়েছে। অর্জুন নতুন চাকরি জয়েন করেছে। জীবনের অভিশাপ কাটিয়ে আবার মূল স্রোতে ফিরেছে তারা। এভাবেও ফিরে আসা যায়। এতক্ষণ শুনছিলেন সৌভিক নন্দীর লেখা গল্প ইতিহাসের ছোবল। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেল করতে পারেন frequencylive5@gmail.com এই ঠিকানায়, অথবা ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড 100। হন্টেড 100-এর আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন। Haunted 100